পূর্ণিমার রাত, চাঁদের আলোয় গ্রামটা অন্যভাবে আলোকিত হয়ে আছে। ফাহিম ল্যাপটপ নিয়ে কাজ করছে দেখে হাত থেকে ল্যাপটপটা কেড়ে নিলাম। টেবিলে ল্যাপটপটা রেখে তার কোলের উপরে বসে গলায় হাত জড়িয়ে বললাম, সারাদিন এত কাজ করেন কেন বলেন তো? বিরক্তিকর। তো কি করব? কাজ না করলে টাকা পাবো কোথায়? খাওয়াবো কি? করতে তো বারণ করছি না। আজকে তো বন্ধের দিন, সারাদিন আপনার ওই কাহিনী শুনলাম, তো এখন একটু আমার সাথে কথাও তো বলতে পারেন নাকি? আচ্ছা বলো, কি বলবো? তুমি জানো, আমি ফাহিমের দাড়িতে হাত রেখে বললাম, আপনার দাড়িগুলো অনেক সুন্দর, দেখতেও ভালো লাগে। কখনো কাটবেন না? না মানে কাটবেন, কিন্তু ক্লিন শেভ করবেন না। আচ্ছা আচ্ছা, সুমনার ভাই সোহান, সে তো আপনার বন্ধু তাই না? হুম। উনি আপনাকে চেনে, আপনি কেমন? তাহলে কেন আপনার উপর কেস করলো? ওরা করেনি। যা বাবা, রেপ হয়েছে সুমনা, তো ওর বাড়ির লোক করবে না তো কে করবে? হ্যাঁ, না, ওরা করেনি, করেছে রাফিরা, যাতে ওরা ফেঁসে না যায়। তারপর তারপর জামিন হলো বললামই তো, ওদের অ্যারেস্টও করা হয়েছে। তারপর নাকি ওর বাবা জামিন করিয়ে নিয়ে যায়। ও, তবে অবাক করা বিষয় কি জানো? কি? তার 2 দিন পর ওরা খুন হয়। কে খুন করেছে সেটা কেউ জানে না। দূর, ভালোই হয়েছে, যে করেছে তাকে আমি নোবেল দেব। আচ্ছা তাই নাকি? হুম। আচ্ছা, যদি আমি কোনো ভুল করি, যেমন এই ধরেন 4-5টা মানুষ খুন করেছি, তাহলে কি করবেন? পুলিশের কাছে দিয়ে দিব, কিন্তু তুমি মানুষ খুন করবেই বা কেন? ধরেন কোনো রেপিস্ট খুনি, তাদেরকে মেরে ফেললাম, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আইন আছে। আপনার আইন অনেক ভালো কাজ করে। দেখেন না কিভাবে রাফিকে ছেড়ে দিল। ওরা শুধু টাকা চেনে আর কিছু না। তা ঠিক, কিন্তু তাও আইন হাতে নেওয়া ঠিক না। হয়েছে, বাদ দেন। ওকে। আমি চুপচাপ তার খোসা খোসা দাড়িতে হাত বুলাতে লাগলাম, আর ফাহিম আমার দিকে তাকিয়ে রইল। ধীরে ধীরে তার অধরজোড়ায় নিজের অধরজোড়া জড়ে দিলাম। ফাহিম অবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আবারও হেসে নিজেও ডান হাতে শক্ত করে কোমর জড়িয়ে বাম গালে হাত দিয়ে আরও ডুবে গেল। শাড়ির আঁচলে হাত রাখতে আটকে দিলাম। বাম হাত দিয়ে আমার 2 হাত শক্ত করে ধরে কানের কাছে পিস পিস করে বললাম, শুরুটা আপনি করেছেন ম্যাম, শেষটা না হয় আমি করি। চোখ বন্ধ করে অন্যদিকে ফিরে রইলাম। ফাহিম ধীরে ধীরে আমার ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। আজকের এই অনুভূতির নাম কি দেওয়া যায় আমি জানি না। অজানাই অনুভূতি ঘিরে নিয়েছে আমাকে এক অন্যরকমভাবে। এই ভালোবাসাটা কি আমার সারা জীবন সইবে? আদৌ কি পাবো তার এই ভালোবাসা, নাকি হারিয়ে যাবে তা অন্য কোথাও? জানি না, জানতে চাইও না। হোক না আজকের দিনটা স্মৃতিময় হয়ে। খুব কি সমস্যা হবে এতে? তার ভালোবাসা কি আমায় আরেকটা নতুন জীবন দিবে? হয়তো, হয়তো না। না, আর ভাবতে চাই না, ডুবে থাকতে চাই তার ভালোবাসায়। আজকের এই অনুভূতিটাকে স্মৃতিময় করে দিতে চাই। দাবাই, এই দাবাই, খাবার খাবি না? ভাবি, মা ডাকছে। কোনো সাড়া শব্দ না পেয়ে তৃষা আবারও ডাকলো, দাবাই, ভাবি। দূর, মরল নাকি সব? এই দাবাই। কোনো সাড়া শব্দ না পেয়ে তৃষা নিচে চলে এলো। আয়শা বেগম বলল, কী রে, ওরা এলো না? ডাক দিলাম তো কয়েকবার, কোনো কথাই বলছে না। ঘুমিয়ে গেছে হয়তো। ক্ষুধা লাগলে খাবেই, আসো আমরা খেয়ে নিই। শেহনাজ তৃষার কথা শুনে বললাম, আজকালকার মেয়েরা যে কি হয়েছে না, ছেলেটাকে পুরো আসলে বেঁধে রেখেছে ভাবি। তোমার ছেলে তোমার হাতে আর নেই। সাজিদ সাহেব শুনে বললেন, বিয়ে যখন করেছে বউয়ের কাছেই তো থাকবে, তাই না? তোর এই নিয়ে মাথা ব্যথা না হলেই নয়। আর তুই এখন এখানে পড়ে আছিস কেন? শ্বশুর বাড়িও তো যেতে পারিস। কেন ভাই, আমাকে খাওয়াতে খুব কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না, তবে লোকে যে খুব ভালো বলে তাও তো না। ও বুঝেছি, চলে যাব আমি, কালই চলে যাব। আমি নামিয়ে দিব, নাকি একাই যাবি? সাজিদ সাহেবের এমন কথায় শেহনাজ অবাক হয়ে তাকিয়ে থাকে। আবারও কান্নামাখা কণ্ঠে বলল, ভাই তুইও বদলে গেছিস। কেউ আর আমাকে ভালোবাসে না, সবাই পর হয়ে গেছে। বিয়ের পর সবাই পরই হয়। আর এই বাড়িতে থাকতে হলে অন্যের ব্যাপারে নাক গলানো বন্ধ করবে, কথাটা যেন মাথায় থাকে। শেহনাজ কিছু বলতে যাবে তার আগেই সাজিদ সাহেব বললেন, চুপচাপ খাবার খাও, আর কোনো কথা শুনতে চাচ্ছি না। শেহনাজের কাহিনী দেখে তৃষার হাসি এলেও গালগুলো কামড়ে ধরল। এখানে হাসলে আজ ওর নির্ঘাত মরতে হবে। বাবা চলে গেলেই ওকে ভাষণ শোনাবে, নয়তো মারবে। তাই সে হাসি আটকেই রাখল। সকালে পাখির কিচিরমিচিরে ঘুম ভেঙে যায়। কাঁথাটা আরও ভালো মতো গায়ে জড়িয়ে ধরলাম। ফাহিমির দিকে তাকাতেই দেখলাম এখনও ঘুমাচ্ছে। উঠে তার কপালে একটা চুমু দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। গোসল শেষে কাঁচা হলুদ রঙের শাড়ি পরে আয়নার সামনে এসে চুল ঠিক করতে লাগলাম। এদিকে ফাহিম এখনও ঘুমাচ্ছে দেখে
গিয়ে ভেজা চুলগুলো তার মুখের উপর দিয়ে দিলাম, কিন্তু এতেও তার কোনো জ্ঞান নেই। তাই অল্প চুল নিয়ে ফাহিমের কানের ভিতর ঢুকিয়ে দিতে লাফিয়ে উঠে বসল। ভয় পেয়ে বলল, কি করছো তুমি? কিছু না বলেই হেসে দিলাম ফাহিমের কাহিনী দেখে। আবার আয়নার কাছে আসতে যাব তার আগে হাত ধরে হেঁচকা টান দেওয়ায় তার বুকের উপর পড়লাম। ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করতে লাগলাম, কিন্তু পারলাম না। কানের কাছে এসে বলল, আমাকে ডিস্টার্ব করার শাস্তি যে এখন পেতে হবে আপনার। চোখ বড় বড় করে আমি তাকিয়ে রইলাম। শাস্তি পেতে হবে মানে? কিসের শাস্তি? এখন আবার কি করবে লোকটা? কাল রাতে একটু কি ঠোঁটে চুমু খেয়েছি তাতেই যা করলো। অবশ্য করবে না কেন? বর হয় আমার, করলেই বাকি, অধিকার আছে ওনার। কিন্তু এখন আবার কি করবে? আমার ভাবনার অবসান ঘটিয়ে দিয়ে বলল, সকাল সকাল তাই কিছু করলাম না, রাতে ছাড় পাবেন না মিসেস। তার দিকে বোকার মতো তাকিয়ে রইলাম। কি বলা উচিত বা কি করা উচিত বুঝতে পারছি না। আমাকে ছেড়ে দিয়ে ভালো মতো দেখে বলল, আজ খুব সুন্দর লাগছে, ঠিক আমার কল্পনার মতো। কিন্তু এত সাজ কি উপলক্ষে? প্রশ্নের উত্তর না পেয়ে হাত দিয়ে চোখের সামনে তুড়ি বাজিয়ে বলল, এই যে মিসেস ফাহিম, আমি মাত্র ঘুম থেকেই উঠেছি, এত বেশি সুন্দর লাগার কথা না। তাও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন কেন? এবার কিন্তু অঘটন ঘটাবো কাল রাতের মতো। ফাহিমের কথায় বেবাচাকা খেয়ে উঠে দাঁড়ালাম। বলল, আজ এত সাজার কারণ? আজ নাকি ভ্যালেন্টাইন্স ডে। তুমি এসব পালন করো নাকি? না, পহেলা ফাল্গুন, শখ হলো তাই পড়েছি। ও আচ্ছা, আমি নিচে যাই, আপনি আসুন। ওকে ডিয়ার। ফাহিমের এমন আচরণে আরেক দফা অবাক হলাম। কি হয়েছে লোকটার? এমন আচরণ কেন করছে? মাথায় সমস্যা আছে নাকি? দূর, আর ভাবতে পারছি না। চুপচাপ নিচে চলে এলাম। সবাই সকালে নাস্তা করার জন্য টেবিলে বসেছে। আমি শাশুড়ি মায়ের সাথে নাস্তা দিতে রইলাম। ফাহিমা এসে বসল। ফাহিমকে দেখে তৃষা বলল, কিরে দাবাই, কাল কি হয়েছিল তোদের? এত ডাকলাম কোনো সাড়া নেই। ফাহিম আমার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসল। তারপর বলল, ডেকেছিলি নাকি? শুনিনি তো। তোর ভাবিকে জিজ্ঞেস কর। তৃষা আমার দিকে তাকাতে জোর করে হেসে বললাম, ঘুমিয়ে গেছিলাম, শুনিনি। লাইট জ্বালিয়েই? হুম। ফাহিম আর চোখে আমার দিকে তাকাতে থাকে, আর আমি সবাইকে খাবার দেওয়ায় ব্যস্ত হয়ে যাই। দেখেও না দেখার ভান করতে থাকি। 6 তলা একটা অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে আছি। দালানটা দেখে বোঝা যাচ্ছে এটা খুব যত্ন করে বানানো। যে বানিয়েছে সে হয়তো খুব যত্ন করেই বানিয়েছে। পুরনো দালান, বড় করেই লেখা রাখি অ্যাপার্টমেন্ট। রাখি নামটা কার জানার জন্য খুব কৌতূহল জাগলো, কিন্তু জিজ্ঞেস করব কাকে? ফাহিমের পিছু পিছু আমিও তৃষায় গেটের সামনে দাঁড়ালাম। একটা লোক দরজা খুলে বলল, কাকে চাই? ফাহিম বলল, সোহানদের বাসায় যাচ্ছিলাম। লোকটা ফাহিমের দিকে তাকিয়ে বলল, ফাহিম বাবা না? কতদিন পর তোমারে দেখলাম, তুমি তো আমাকে ভুলেই গেছ। ফাহিম হেসে বলল, আরে না মামা, কী যে বলেন, একটু ব্যস্ত ছিলাম তাই আসতে পারিনি। লোকটা আমাকেও তৃষাকে দেখে বলল, ওরা কারা? আমার বউ আর বোন। ও মাশাল্লাহ, মিষ্টি বউ হয়েছে তোমার। নাম কি? ইরাম, মেহেরুন্নেসা ইরাম। নামটা একটু চেনা চেনা লাগে। কি বলেন মামা, পৃথিবীতে একই নামের মানুষ কম আছে নাকি? হ, তাও ঠিক। আচ্ছা যাও, ওপরে যাও। কোন তলায় তাহে মনে আছে তো, নাকি ভুলে গেছ? আসি না বলে কি ভুলে যাব? ভুলতেও তো পারো, 1 বছরে তো তোমার চেহারাটাও দেখলাম না। মামা বুঝি রাগ করেছেন আমার উপর? আমি রাগ করার কেটা? আমি এ বাসার দারোয়ান, দারোয়ানগিরিই করি। মামা একবার বলছি না, এ নিয়ে আর কোনো কথা বলবেন না। এটা কি কোনো পেশা না নাকি? আর দারোয়ান হওয়া কি খারাপ নাকি? মালিকের ঘর দেখাশোনা করা চারটিখানি কথা নাকি? তোমার মতো যদি সবাই ভাবতো। ফাহিম 5,000 টাকা বের করে লোকটার হাতে দিয়ে বলল, এটা রাখেন, সব সময় তো দেই, এই 1 বছরে সুদে আসলে মিটিয়ে দিলাম। কী যে বলো না বাবা, তোমার বদলে সোহান বাবাই এখন দেয়। ওর বউটাও ভারী মিষ্টি। অবশ্য দেখি নাই কখনো, তবে প্রতিবেলা আমার জন্য খাবার পাঠায়, কিছু বানাইলে আমারই মিতুরে দেয়। ও তাই নাকি? আমার বউ কিন্তু কিছুটা ওর মতোই, ভালোই। আচ্ছা যাও বাবা, সোহান বাবা দেখলে খুব খুশি হইব। আচ্ছা। ফাহিম, আমি ও তৃষা পা বাড়ালাম সামনের দিকে। লিফটে দিয়ে 4 তলায় উঠলাম। দরজার সামনে দাঁড়িয়ে ফাহিম কলিং বেল বাজালো। 3বার বাজাতে একটা মেয়ে দরজা খুলে রাগী স্বরে বলল, আইতেছি কইলে শুনেন না নাকি? আবার একটু কাশি দিয়ে ঠিক করে বলল, আসছি বললে শোনেন না নাকি? মেয়েটার কথায় বুঝলাম সে শুদ্ধ ভাষায় কথা বলতে গিয়েও আঞ্চলিক ভাষায় বলে ফেলে। ঠোঁট টিপে একটু হাসলাম, তৃষার আমি। ফাহিম বলল, আসলে সোহানের কাছে এসেছিলাম মিতু ডার্লিং। ডার্লিং বলার ফাহিমের দিকে মুখ ফুলিয়ে রাগ নিয়ে তাকালাম আমি। মিতু নামের মেয়েটা ফাহিমকে ভালো মতো পরখ করে বলল, ফাহিম ভাই না? আমনের না মানে আপনি কোথায় ছিলেন এতদিন? জানেন আপনারা কত মিস করছি।
মিস করার কথায় তিশা আমি দুজনে চোখ বড় বড় করে তাকালাম। মিস করছি শুনেছি, মিসটা কি? ফাহিম মিতুর মাথায় একটা বাড়ি দিয়ে বলল, মিউস না বোকা, মিস হবে। আমিও তোদের অনেক মিস করেছি। আচ্ছা আসেন, চলো। ফাহিম পিছু পিছু আমিও ত্রিশে ঢুকলাম। মিতু চেঁচিয়ে বলল, কই গো সোহান ভাই, কই গেলেন? দেখেন কেডা আইছে, আপনার বন্ধু আইছে গো। সবসময় তোর এভাবে চেঁচিয়ে বলতে হবে কেন? রায়ান তো সবসময় আসে, নতুন কি? সোহান কথাটা বলতে বলতে ঘর থেকে বের হয়ে সামনে দেখিয়ে থমকে যায়। কিছু মুহূর্ত দুজন দুজনের দিকে তাকিয়ে একে অপরকে জড়িয়ে ধরে। দুজনের চোখে জল, কিন্তু মুখে হাসি। বন্ধুত্ব বুঝি এমনই হয়, সবার ক্ষেত্রে হয়তো না। সোহান ফাহিমকে ছেড়ে পেটে ঘুষি মেরে বলল, শালা ভুলেই গেছিস আমাদের। কত খোঁজার চেষ্টা করেছি জানিস? ভালোই স্বার্থপর হয়েছিস দেখছি। কি এমন হয়েছে যে কিছু না বলে না জানিয়ে চলে গেলি? কোনো যোগাযোগও করিসনি। কি করে আসতাম তুই বল? কিভাবে মুখ দেখাতাম আমি? ওটা ভাগ্যে লেখা ছিল, তাই বলে চলে যাবি? যোগাযোগ বন্ধ করে দিবি? তুই কিন্তু বিবাহিত। অবশ্যই আমার বোনকে বিবাহিত ছেলের সাথে বিয়ে দিব না। সো ডোন্ট কল মি শালা। ফাহিম কথাটা গা ছাড়াভাবে বলে সোফায় বসল। সোহান ফাহিমের পিঠে আরেকটা ঘুষি মেরে বলল, করব। ছেলেদের 4টা বিয়ে সুন্নত জানিস না? করলেই বা কি? ফাহিম পিঠে হাত বুলাতে বুলাতে বলল, বাবিকে গিয়ে বলি? যা যা, আমার বউ কিছু বলবে না। ফাহিমও জোরে চেঁচিয়ে ডাকতে লাগলো, ভাবি, ও মিলি ভাবি। ভিতর থেকে একটা মেয়ের মুখের উপর ওনা পেঁচিয়ে বেরিয়ে এলো। চোখের ঘন পাপড়ি ওর জোড়া ব্রুটা মাঝে এক অন্যরকম সৌন্দর্য ফুটে উঠেছে। চোখে একটা অন্যরকম মায়া কাজ করে। হয়তো তাই দেখিয়ে সোহান ওর প্রেমে পড়েছে। মুচকি হাসিটা তার চোখে স্পষ্ট ফুটে উঠেছে। আমাদের দেখে সে সালাম দিল। আমরা উত্তর দিলাম। সোহান ফোনে কল করে বলল, কিরে কোথায় তুই? জলদি বাসায় আয়, সারপ্রাইজ আছে। ওপাশ থেকে কি বলেছে কথাগুলো ঠিক শোনা গেল না। কলটা কেটে দিল। আমাদের দেখে সোহান বলল, ওদের তো চিনলাম না। ফাহিম আমাকে দেখিয়ে বলল, আমার বউ। সোহান এক দফা আমাকে আর এক দফা ফাহিমকে দেখে বলল, বিয়েও করে ফেলেছিস শালা, ভালোই। আমাদের জানালিও না। এখন তো জানলি। আর পাশের জন? আমার বোন তৃষা। সোহান একবার তৃষাকে দেখে বলল, মাশাল্লাহ সুন্দর আছে, বিয়ে করাই যায়, কি বলিস? মিলি সোহানের কথা শুনে বলল, জি তারপর? না মানে তোমার একটা সঙ্গী হতো আর কি, তাই বুঝি? সোহান জোরপূর্বক হেসে বলল, মজা করছিলাম। আচ্ছা ওদের ভিতরে নিয়ে যাও, সুমনার সাথে গিয়ে গল্প করো। আচ্ছা। আমিও তৃষা মিলির সাথে সুমনার রুমে এলাম। ফাহিম সোহানকে জিজ্ঞেস করল, সুমনার কি খবর, কেমন আছে এখন? ভালো আছে। ওর বিয়ে হয়েছে। ঠিক হয়েছে, পরের বছর বিয়ে। ও মাশাল্লাহ, কার সাথে? রাইয়ান। রাইয়ান মানে আমাদের? মানে কিভাবে? ও সুমনাকে অনেক আগে থেকে নাকি পছন্দ করত, কিন্তু শালা বলেনি। সুমনাও? না, উনি নিজেই। পরে একদিন বিয়ের কথা চলছিল সুমনার, তখন বললে ও বেঁচে থাকতে সুমনার জন্য অন্য কারোর সাথে বিয়ে হবে না। ও সুমনাকে ভালোবাসে। তলে তলে এত কিছু। আপিয়ার কি খবর? ও তো দেশের বাইরে চলে গেছে, 5 মাস হলো। ও ভালো। রায়ান ঘরে ঢুকে বলল, শালাবাবু কি এমন সারপ্রাইজ শুনি? বলে রায়ান থেমে গেল। অবাক হয়ে বলল, কি রে ফাহিম না, তুই বেঁচে আছিস ভাই? হঠাৎ কি মনে করে? ফাহিম অবাক হয়ে বলল, কেন, খুশি হোসনি বুঝি? আমি খুশি হলেই বা কি, না হলেই বা কি? আপনি ব্যস্ত মানুষ, আমাদের সাথে কথা বলা দেখা করার সময় আছে নাকি? কথাটা ফাহিমের একটু অন্যরকমই লাগলো। রায়ানের পিঠে একটা ঘুষি দিয়ে বলল, তুই থেকে পুরো আপনি? এত রাগ? না না, কি যে বলেন, আমি আবার রাগ? আচ্ছা যাই হোক, সুমনা কি করছে? আমি যাই ওর কাছে? ফাহিম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সরি ইয়ার, রাগ করে থাকিস না প্লিজ। কতদিন পর দেখা, এমন করিস না। আজব তো, আমি রাগ করলাম কখন? ওই রুমে আয়। ফাহিম, সোহান ও রাইয়ান দরজার সামনে গিয়ে আগে কাশি দিয়ে নিল। কাশির শব্দ শুনে মিলি আবার মুখটা ঢেকে নেয়। তারপর ওরা 3জন রুমে ঢোকে। কিন্তু সুমনা, মিলি, আমি বা তৃষা তাদের পাত্তা না দিয়ে নিজেদের মতো কথা বলতে ব্যস্ত হয়ে পড়লাম। ফাহিম খাটে বসলো আমার পেছনের দিকে। রায়ান ও সোহান 2 দিকে দেওয়ালে হেলান দিয়ে আমাদের কাহিনী দেখতে লাগলো। রায়ান আমাকে কিছুক্ষণ দেখে বলল, আপনাকে ঠিক চিনলাম না। রায়ানের কথায় আমরা থামলাম। সুমনা বলল, ফাহিম ভাইয়ার বউ, আই মিন ইরাম, মেহেরুন্নেসা ইমান। ইরাম। ও, একদিনই বন্ধুত্ব হয়ে গেছে নাকি অনেক? না আমরা তো, না মানে হ্যাঁ। রায়ান কিছুক্ষণ সুমনাকে দেখে বলল, কিছু হয়েছে? কই না তো। কেন? এমনি। আচ্ছা তোমরা যাও, আমাদের গল্প করতে দাও।
রায়ান আবার স্যার টেনে স্যারের উল্টো দিকে দুপাশে পা রেখে স্যারের উপর থুতনি দিয়ে বলল, কি এমন কথা বলছেন শুনি যে আমাদের যেতে হবে? যাও। হুম, যাব না, আমাদের সামনেই কথা বলতে হবে। সুমনা চোখ ছোট ছোট করে কিছুক্ষণ রায়ানের দিকে তাকিয়ে তারপর আবার আমার দিকে তাকিয়ে বলল, ইরাম আপু, তুমি আজকে থাকবে? না গো, আজ থাকবো না, অন্য একদিন। থাকো না, সারা রাত চারজন মিলে গল্প করব। বেঁচে থাকলে ইনশাল্লাহ অন্য একদিন এসে অনেক দিন থাকবো। কেমন বেঁচে থাকলে মানে? কিছু না, পরে বুঝবে। সুমনা মন খারাপ করে রইল। আমিও দু গালে হাত রেখে বললাম, পাগলি মেয়ে, এমন করে নাকি? দুনিয়ার মানুষের প্রতি মায়া না বাড়ানোই ভালো। যত মায়া বাড়বে ততই কষ্ট হবে। এ দুনিয়ায় কেউ কারো নয়, সবাই প্রয়োজনের সাথী। আজ আছে তো কাল নেই, কিন্তু সবাই তো প্রয়োজনেই থাকে না। কেউ কেউ নিঃস্বার্থভাবেও ভালোবেসে থাকে। রায়ানের কথায় একজন তার দিকে তাকালাম। তার দীর্ঘশ্বাস ফেলে নিচের দিকে তাকিয়ে বললাম, এমন মানুষ পাওয়াটাও খুব কঠিন। আর যারা নিঃস্বার্থ ভালোবাসে তারা আগেই হারিয়ে যায়, নয়তো কেউ ছিনিয়ে নিয়ে যায়। সবাই চলে যায় না, আগলে রাখতে হয়। সুযোগটাও প্রয়োজন। আচ্ছা, যাই হোক। চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেললাম। চোখের পানিগুলো এদিক সেদিক তাকিয়ে লুকিয়ে নিলাম। মিলিকে বললাম, এক গ্লাস পানি হবে? এক্ষুনি দিচ্ছি। আপনি কাকে হারিয়েছেন? রায়ানের কথায় তার দিকে এক নজর তাকালাম। মুচকি হাসি দিয়ে বললাম, সবাইকে। সবাইকে মানে? ফাহিম কথাটা একটু অবাক হয়ে বলল। মুচকি হাসি দিয়ে তার দিকে তাকিয়ে বললাম, সবাইকে মানে সবাইকে। অনেক কিছুই জানেন না আপনি, সব বলবো একদিন। কি হয়েছে? সময় হয়নি এখনো বলার, হলে বলবো। শুনেছি পুরুষ মানুষ অনেক শক্ত, আপনাকেও শক্ত হতে হবে, তখন হয়তো আমাকে মেনে নাও নিতে পারেন। মিলি পানি হাতে এগিয়ে এলো। আমি এক শ্বাসে গ্লাসের সব পানি শেষ করলাম। ফাহিম বলল, কি এমন কথা? বললাম না, সময় হলে বলবো, এখনও সময় হয়নি। বুঝলেন মিস্টার? তৃষা কান্না মাখা কণ্ঠে ভাবি বলে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমি জোরপূর্বক হেসে বললাম, এই পাগলি মেয়ে, কাঁদছ কেন? আজব তো, আমাদের মেয়ে মানুষদের এই একটাই সমস্যা, অল্পতেই কেঁদে দেয় আর সামনের মানুষটাকে দুর্বলতা দেখায়। তৃষা নিজের কাছ থেকে ছাড়িয়ে দুই গালে হাত রেখে বললাম, স্ট্রং হতে হবে। অল্পতেই মায়ায় জড়িয়ে গেলে পরে যে অনেক কষ্ট হবে। সুমনাকে দেখো, ও কিন্তু অনেক স্ট্রং। কথাটা বলতে দেরি সুমনার চোখ থেকে পানি পড়তেও দেরি হলো না। আমি অবাক হয়ে বললাম, যা বাবা, প্রশংসা করতেও পারলাম না, কেঁদেও দিলে। আমার মান সম্মান সব দোলই মিশে গেল। ও মিলি, আমি কি করব? শেষের কথাটুকু একটু ঢং করিয়ে বললাম। আমার কাহিনী দেখে সবাই হেসে দিল। বললাম, হাসার কি হলো? আমি ভালো অ্যাক্টিং করতে পারি না জানি, তাই বলে হাসতে হবে? সোহান বলল, হয়েছে হয়েছে, সবাই এখানে নাস্তা খাও এসে। সবাই আবার চুপচাপ ড্রয়িং রুমে চলে এলাম। সবাই মিলে নাস্তা খেতে খেতে গল্প করতে লাগলাম। ফাহিম কিছু একটা নিয়ে ভাবনায় ডুবে আছে। বুঝলাম সে আমাকে নিয়েই ভাবছে, কিন্তু কথা বাড়ালাম না। সন্ধ্যা হতেই আবার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। সুমনা আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলল, আপু, তুমি আবার আসবে তো? ইনশাল্লাহ। তোমরা কিন্তু যেও, আর সাবধানে থাকবে। মিলের দিকে তাকিয়ে বললাম, তোমার ননদকে সামলাও, তোমার মতো স্ট্রং বানাও। এরকম নাকে কাঁদলে জীবনে পাঁচফোড়ন হয়ে যাবে। কিছু একটা ভেবে আবার বললাম, এই তোমার প্রশংসা করলাম বলে আবার এখনই তুমি কেঁদো না, তাহলে কিন্তু এবার আমিও কেঁদে দিব বলে দিলাম। মিলি হেসে বলল, না, কাঁদবো না, তুমি সাবধানে থেকো। ইনশাল্লাহ আবার দেখা হবে। ইনশাল্লাহ। মিলিকে জড়িয়ে ধরলাম। দীর্ঘ শ্বাস ফেলে বললাম, খেয়াল রেখো নিজের আর সুমনারও। তুমিও। চলি। বাড়ি থেকে বেরিয়ে এলাম। গাড়িতে উঠে গ্লাস নামিয়ে উপরে তাকাতে দেখলাম মিলি ও সুমনা বারান্দায় দাঁড়িয়ে আছে। মুচকি হাসি দিয়ে হাত দিয়ে ইশারা করে আবারও বিদায় নিলাম। গাড়িটা নিজ গতিতে চলতে লাগলো। কেউ কারোর সাথে আর কথা বললাম না। আকাশের দিকে তাকিয়ে রইলাম। পূর্ণিমার চাঁদের আলোয় চারপাশটা আলোকিত হয়ে আছে। আমার জীবনটাও কি এমন আলোকিত হতে পারে না? হবে কি? কিন্তু হওয়ার মতো তো কিছু করিনি, ভুলও কিছু করিনি। উপরওয়ালা তো সব জানেন, সব বোঝেন, আমাকেও বুঝবেন। এপারে ভালো না থাকলেও পরপারে ঠিক ভালো থাকব, কিন্তু পরপারে ভালো থাকার মতো কিছু করেছে কি জানি না। মেঘলা আকাশে সূর্য মেঘের মাঝ থেকে একটু একটু উকি দিচ্ছে। দুপুরের সময়টাকে এখন সন্ধ্যা মনে হচ্ছে। ওর দিকে হাওয়া বইছে। ঝড় হবে হয়তো, কিন্তু এই বসন্তের সময়ও ঝড় হয় নাকি? কখনো ভাবিনি, হতে দেখেছি বলেও মনে পড়ে না। অবশ্য আবহাওয়ারও কোনো ঠিক ঠিকানা নেই বললেই চলে। বসন্ত আর শরৎকাল প্রায় বিলুপ্ত বললেই চলে।
বসন্তকাল হবে সকালের কুয়াশা ও দুপুরের হালকা রোদ দিয়ে। কোকিলের ডাক, গাছের নতুন পাতা গজানো, পলাশসহ আরও বিভিন্ন ফুল ফোটা দিয়ে। ফুল ফোটে ঠিকই, গাছের নতুন পাতাও গজায়, কিন্তু কোকিলের সুমধুর ডাকটা এখন তেমন শোনা যায় না। দুপুরের কড়া রোদে মনে হয় যেন গ্রীষ্মকাল। গ্রাম অঞ্চলে তো তাও হালকা গরম হালকা শীত পড়ে। কিন্তু শহরের কথা না বললেই নয়। ফাহিম অফিসে গিয়েছে অনেকক্ষণ হল। বলেছিল জলদি চলে আসবে, কিন্তু এখনও ফেরার নাম নেই। ঝড় হওয়ার আগে চলে এলেই হয়। কেন জানি ঝড়ের মাঝেও গলা ছেড়ে গান গাইতে ইচ্ছে হচ্ছে। কিন্তু কেউ শুনলে, না শুনবে কিভাবে, আর শুনলেই বাকি, কানের পর্দায় ফাটবে। ব্যাপার না, ভেবে নিজেই আনমনে হেসে দিলাম। গলা ছেড়ে বাইরের দিকে তাকিয়ে গাইতে শুরু করলাম। বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধ মেখে থাকতে। কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আরও বাড়িয়ে দিচ্ছে তেষ্টা। আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানালায়। বোঝে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না। গাইতে গাইতে ঢুকরে কেঁদে উঠলাম। দম বন্ধ হয়ে আসছে। পেছনে থেকে হঠাৎ কেউ জড়িয়ে ধরায় কিছু বললাম না, কারণ জানি মানুষটাকে, তার স্পর্শ যে আমার চিরচেনা। মানুষটা ফাহিম। ফাহিম আমাকে তার দিকে ফিরিয়ে আমাকে কাঁদতে দেখে বলল, কি হয়েছে, কাঁদছ কেন? খুব সুন্দর গাইছিলে তো। কিছু না বলে জড়িয়ে ধরলাম। বলার নেই কিছু। লোকটা আমার ব্যাপারে সব জানলে কি মেনে নেবে আমায়? সেও আমার কাছ থেকে দূরে সরে যাবে? জানি না, ভাবতে চাই না। মানুষটার জন্য আমার মনে যে একটা নতুন অনুভূতি জন্মেছে, সেই অনুভূতি চাইলেও আমি ভুলতে পারবো না। থাকতে চাই আমি মানুষটার সাথে সারা জীবন। পারব কি? উপরওয়ালা কি আমাকে সেই সময়টুকু দিবে? সব প্রিয়জনদের তো কেড়ে নিল, এখন কি ফাহিমকেও কেড়ে নিবে আমার কাছ থেকে? থাকতে পারবো না মানুষটাকে ছাড়া। না, ভাবতে চাই না আমি, কিছু ভাবতে চাই না। তার মাঝে ঢুকতে চাই, এই অনুভূতি সারা জীবনের জন্য রাখতে চাই। আরও শক্ত করে ফাহিমকে জড়িয়ে ধরলাম। ফাহিম ব্যাপারটা লক্ষ্য করে আমাকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছে দিল। কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। দরজা জানালা বন্ধ করে আমার কাছে এসে আমার গায়ের উপর নিজের সবটুকু ভার দিয়ে শুয়ে পড়ল। কানের কাছে মুখ এনে বলল, জানি না কি হয়েছে তোমার, কিসের এত কষ্ট। জানতে চাই আমি সব। যখন তোমার সঠিক সময় হবে তখনই না হয় বলো। আর কেঁদো না প্লিজ, ঘুমাও একটু। শুনেছি কান্নার পর নাকি ঘুম ভালো হয়। কান্না তো করেছি, এখন ঘুমিয়েও নেও কেমন। ভালোবাসি, খুব ভালোবাসি। কথাগুলো বলে ফাহিম আমার উপর থেকে নেমে পাশে সোজা হয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ উপরের দিকে তাকিয়ে থেকে তার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। আর ফাহিম আমাকে তার ডান হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে নিজেও ঘুমিয়ে পড়ল। ডট 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 ডট। ঘুম ভাঙল বাইরের ঝড়, বৃষ্টি ও বাতাসের আওয়াজে। ফাহিমের দিকে তাকাতেই দেখলাম উনি ফোনে ব্যস্ত। ফোনে যে কি এত পায় আমি বুঝি না। ফোনটা কেড়ে নিয়ে বললাম, এত কার সাথে কথা বলেন ফোনে? গার্লফ্রেন্ড জুটিয়েছেন নাকি? দেখো ফোন চেক করে, কাউকে পাও যদি। লাগবে না, এখন ফোন রেখে আমার সাথে গল্প করেন। বলো, কি বলবো পাই না। একটা প্রশ্ন ছিল। বলুন। সুমনা, মিলিকে কি তুমি আগে থেকে চেনো? কিভাবে? পরে বলবো না হয়, সব কথা একসাথে বলবো। আচ্ছা, মেনে নিতে পারবেন আমায়? সব জানার পর? জানি না, চেষ্টা করব। ছেড়ে যাবেন? সব জানার পর বিচার করব। আচ্ছা। চোখে আবার পানিতে ভরে গেল। গলার কাছে দলা পাকিয়ে আছে। কথা বলতে কষ্ট হচ্ছে। ফাহিমের বুকে মুখ গুজে কান্না করে দিলাম। ফাহিম আমাকে ছাড়িয়ে বিছানায় শুইয়ে দিয়ে বলল, কাঁদছ কেন? চিন্তা করো না, তোমার খারাপ ভালো সব কিছু নিয়েই ভালোবাসব তোমায়। মেনে নিব। কিন্তু খারাপটা যদি মাত্রা ছাড়িয়ে যায়? অনেক হয়। যদি তুমি জানোই খারাপটা বেশি হয়ে যাচ্ছে তাহলে করবে কেন? করাটা জরুরি যে। প্রতিশোধ। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? অনেক কিছুর। শাস্তি দেয়ার মালিক আল্লাহ, মাধ্যমটা আমিই হয়তো। কিসের প্রতিশোধ? আমার পরিবারের। তোমার পরিবার মানে? তোমার পরিবার আছে? ছিল। কোথায় তারা? নেই, কেউ নেই। কোথায় গিয়েছে? না ফেরার দেশে। বুঝলাম না। বললাম তো বলবো সব। সময় হলে, এখন না। সময়টা কবে হবে? খুব শীঘ্রই। একটু অপেক্ষা করুন। আচ্ছা, তোমার যেদিন ইচ্ছে হবে। এখন কেঁদো না। চাইলেই কি কান্না থামানো যায়? সুমনা,
তৃষা ওদের তো ঠিকই বলো স্ট্রং হতে। এখন তুমি এমন করো কেন? আপনার কাছে আছি যে, কাঁদি না আমি, কখনো কান্না করিনি, কিন্তু আজ কেন পারছি না আটকে রাখতে? আমি দুর্বল হতে চাই না। ফাহিম আর কথা না বলে শক্ত করে জড়িয়ে ধরে, কপালে একটা চুমু দিয়ে বলে, ভালোবাসি তোমায়, সব সময় তোমার পাশে থাকব, ছাড়ব না কখনো। ফাহিমের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বললাম, আবেগের বসে কোনো কথা না দেয়াই ভালো, পরে কথার খেলাপ হলে আরও কষ্ট পাব। আচ্ছা দিলাম না, আর কাঁদবে না কেমন? ইনশাআল্লাহ। দা ভাই, এই দা ভাই, ঘুমিয়ে গেছিস নাকি? তৃষার কণ্ঠ শুনে দুজন উঠে বসলাম। ফাহিম গিয়ে দরজা খুলে দিল। তৃষা ভিতরে ঢুকে বলল, ডিস্টার্ব করলাম? হেসে বললাম, না ভাবি, তোমার সাথে কথা ছিল। হুম বলো। তৃষা ফাহিমের দিকে তাকিয়ে বলল, দা ভাই তুই একটু বাইরে যা, আমাদের পার্সোনাল কথা আছে। ফাহিম চোখ ছোট ছোট করে বলল, কি এমন কথা আমার বউয়ের সাথে? শুনি আমিও একটু। ভাই দেখ, তুইও রায়ান ভাইয়ার মতো করবি না। যা তো। করব। কি করবি এখন? ভাবিই কিছু বলবে ভাইয়াকে? আমি জোরপূর্বক মুচকি হাসি দিয়ে বললাম, আমার কিছু বলার নাই, তোমরা ঝগড়া করো। ভাবি তুমিও, অনেক জরুরি কথা। পরে বলো। না এক্ষুনি। ফাহিম দীর্ঘশ্বাস ফেলে বলল, যাচ্ছি বাবা, মর তোরা। ফাহিম রাগ দেখিয়ে বড় বড় পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। আর তৃষা আমার কাছে এসে বসল। বললাম, বলো এখন। পুলিশ গিয়েছিল সুমনাদের বাসায়। কেন? জিজ্ঞাসাবাদ করতে। কি বলেছে ওরা? এই নিয়েই কথা বলবে। দাঁড়াও কল দিচ্ছি। তৃষা দরজা আটকে মিলির ফোনে কল করল। মিলি কল রিসিভ করতেই সুমনা হাত থেকে নিয়ে নিল। বলল, আপু অনেক জরুরি কথা ছিল। হুম বলো। ডট 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 কমা ডট 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 কমা ডট 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 ডট। সন্ধ্যা হয়েছে। চারিদিকে অন্ধকারে ছেয়ে গেছে। চাঁদটাও মেঘের আড়ালে ডুবে আছে। তবুও চারপাশে আলো আছে। ফাহিম পুকুর পাড়ে বসে আছে। সিঁড়ির পাশে ইটের কিছু টুকরো ছুঁড়ে মারছে। আর ইটের টুকরোগুলো ব্যাঙের মতো 4-5 বার লাফিয়ে লাফিয়ে এরপর ডুবে যাচ্ছে। মনে তার হাজারো প্রশ্ন, কিন্তু কোনো উড় নেই। সব উড় আছে মেহেরের কাছে, কিন্তু সে এখন বলতে চায় না। কবে বলবে তাও সে জানে না। সময় হলে বলবে, কিন্তু সময়টা কবে হবে? কি এমন হয়েছে ওর? তৃষা কি জানে এই ব্যাপারে? জিজ্ঞেস করলে কি বলবে? মনে হয় না। বলার হলে তো এখনই বলতো। কি এমন হয়েছে? কাঁধে কারো হাতের স্পর্শে ধ্যান ভাঙল ফাহিমের। পাশে তাকিয়ে দেখল আমাকে। ফাহিমের কাছে চুপটি করে বসলাম। ফাহিম কোনো কথা বলল না। এক নজর আমাকে দেখে আবার পুকুরের স্বচ্ছ পানির দিকে তাকিয়ে রইল। আমি ফাহিমের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেললাম। বললাম, মনে অনেক প্রশ্ন ঘুরছে তাই না? ফাহিম মাথা ঘুরিয়ে একবার আমায় দেখল। কোনো কথা বলল না। বললাম, কি করবেন আপনার বউ যদি একটা খুঁতারা চিহ্নি হয়? কেন হবে? মারবে কেন? ফাহিম প্রশ্ন দুটো কঠোর হয়ে বলল। বললাম, প্রতিশোধ নেয়ার জন্য। মজা করছো? মজা মনে হয় আপনার? জানি না নিজেও। কিসের প্রতিশোধ? কে তুমি? তুমি সত্যিই ইরাম তো, নাকি অন্য কোনো পরিচয় আছে তোমার? যদি বলি অন্য কেউ, তাহলে পরিচয় দাও। মেহের আপনার মেহের। আপনার মেহের হয়েই থাকতে চাই আমি। রাখবেন আমায়? হুম, সারাজীবন রাখব। বলেছি না আবেগে বশভূত হয়ে কিছু বলবেন না। আবেগ আর মায়া জিনিস দুটো খুবই খারাপ। এই দুটোর থেকে দূরে থাকাই শ্রেয়। কেন খারাপ? পিছুটান তৈরি করে তাই। পিছুটান থাকা কি খারাপ কিছু? সবার খেয়ে যেমন খারাপ না, তেমনি সবার ক্ষেত্রে ভালোও না। পিছুটান মানুষকে তার লক্ষ্যে পৌঁছাতে বাধা দেয়। তোমার কোনো পিছুটান নেই? না ছিল না, এখন আছে। কে সে? আপনি। আমি? হুম। কেন এলেন আমার জীবনে? আমি কি আপনার মতো ভালো মানুষ ডিজার্ভ করি? কেন করো না? জানতে পারি? খারাপ যে আমি, খুব খারাপ। কি করেছ যে খারাপ? কেন আপনার কি আমাকে ভালো মেয়ে মনে হয়? হুম, হওয়ারই কথা। জানেন না যে কিছু আমার ব্যাপারে। এটাই স্বাভাবিক। বলো তাহলে। বলবো, সব বলবো। কবে? খুব জলদি। তখন বদলে যাবেন না তো? বদলাবো কেন? ওই যে বললাম আমি খারাপ তাই। না বদলাবো না, ইনশাআল্লাহ। মাথা তুলে ফাহিমের দিকে তাকালাম। এই লোকটার সামনে চোখের পানি বাধা মানতে চায় না কেন? কি আছে ওনার মধ্যে? সততা? আচ্ছা, ওনার এই সততার কাছে আমাদের ভালোবাসার অনুভূতি কি হার মানবে?
জানি না, জানতে চাই না। যদি হেরে যায় তাহলে কি হবে? থাকতে পারবো তো লোকটাকে ছাড়া? সম্ভব হবে কি থাকা? সারারাত ঝড় বৃষ্টির পর প্রকৃতিটা এখন শান্ত। চারপাশে এক অন্যরকম সুবাস ছড়িয়ে গেছে। ফাহিম অফিসে গিয়েছে অনেকক্ষণ হল। রান্নাঘরে আমি ও শাশুড়ি মা বসে আছি। শাশুড়ি মা সবকিছু কেটে দিচ্ছে আর আমি রান্না করাই ব্যস্ত। তৃষা একটু পর পর উকি দিয়ে চলে যায়। এখন আবার সে উকি দিয়ে বলল, ভাবি আমি কোনো কাজ করব? শাশুড়ি মা অবাক হয়ে মেয়ের দিকে এক নজর দেখে আমার দিকে তাকালো। আলু কাটতে কাটতে বলল, হঠাৎ কাজ করার ইচ্ছা হইল যে? তোরে তো আমি কোনোদিন রান্নাঘরেই ঢুকতে দেখি নাই। খালি খাও দাও আর ঘুমাও। তৃষা দাঁত কেলিয়ে হেসে বলল, মা আমি বড় হয়েছি না? কাজ না শিখলে বিয়ে দিবে কিভাবে? পোলাডা ক্যাডা হুনি একটু। কিসের ছেলে মা? আমি এসব প্রেম টেমে নাই। এমনি কাজ করতে ইচ্ছা হলো তাই আসলাম। আয়েশা বেগম আর চোখে মেয়েকে দেখে আবার কাজে ব্যস্ত হয়ে পড়ল। আমি বললাম, আজ তুমি রান্না করো তাহলে। এত যখন কাজ করতে ইচ্ছা হচ্ছে। আমি রান্না পারি না তো ভাবি। তুমি শিখিয়ে দেও। শেখানোটা বড় ব্যাপার না, ইচ্ছা শক্তিটাই আসল। আমার ইচ্ছা আছে, শিখিয়ে দেও। আজ তোমার রেজাল্ট দেওয়ার কথা ছিল না? কি পেয়েছ? সেকেন্ড ইয়ারে উঠতে পারবে তো? নাকি ফেল? না ভাবি, রেজাল্ট তো দিয়েছে, কিন্তু বেশি ভালো মার্ক পাইনি। কত পেয়েছ? -3.45। ভালোই পেয়েছ তো। ভর্তি কবে? নোটিশ দিয়ে দিয়েছে, 1 সপ্তাহের মধ্যে ভর্তি হলেই হবে। আচ্ছা আমি ফাহিমকে বলবো না হয়, কাল গিয়ে ভর্তি করিয়ে দিয়ে আসবে। আচ্ছা ভাবি, এখন ঘরে যাও, কাজ করতে হবে না, পড়াশোনায় মনোযোগ দেও। এখন কি পড়ব? একা ঘরেও ভালো লাগছে না, এখানে গল্প করি। ঘরে গিয়ে ঘর গোছাও। ঘরটা তো সব সময় এলোমেলো করে রাখো। মেয়েদের ঘর এলোমেলো থাকা এটা একদমই ভালো না। মানুষ দেখলে কি বলবে? ভাবি তুমি মানুষের কথা বলছো? সবার খেয়ে এক না তৃষা। আমি লোকের পরোয়া করি না, কারণ আমার হারানোর কিছু নেই। কিন্তু তোমার অনেক কিছু আছে, তোমার পরোয়া করতে হবে। কিন্তু ভাবি আমি তোমার মতো হতে চাই। আমার মতো? বলে তাচ্ছিল্য করে হাসলাম। বললাম, আমার মতো হতে হলে তোমার যে সব হারাতে হবে। নিজের মতো হওয়ার চেষ্টা করো, অন্যের মতো হওয়া লাগবে না। আমি তোমার মতো সাহসী হতে চাই ভাবি। মুখে বললে তো হয় না, কাজেও করতে হয়। আর সাহসী তো তুমি। যতটুকু সাহস আছে তা নিয়েই থাকো। কিন্তু সাবধানে, কোথায় কোন কথা বলবে ভেবে চিন্তা করে বলবে। কারণ তোমার সামান্য কথাই তোমার সেও বাড়াবে। এই পৃথিবীর মানুষ মুখে ঠিকই বলে সে সত্য কথা বলা মানুষকে পছন্দ করে, সত্য কথা বলতে ভালোবাসে, উচিত কথা পছন্দ করে। কিন্তু যদি অন্য কেউ সেটা করলে তাতে সে বিরক্ত হয়ে যায়, সেও হয়ে ওঠে। এই পৃথিবীর মানুষ সব সুবিধা পার্টি, প্রয়োজনেই শুধু কাজে লাগায় তারপর ছেড়ে দেয়। কিন্তু রায়ান ভাইয়া তো বলল সবাই এক হয় না, কেউ কেউ নিঃস্বার্থভাবেও ভালোবাসে। বাসে তো। এই যে তোমার মা, ভাই, বাবা, তোমার পরিবারের মানুষ। আর তুমি? থেমে গেলাম তৃষার কথা শুনে। এক নজর ওকে দেখে মুচকি হাসি দিয়ে বলল, আমি কাউকে ভালোবাসি না, ভালোবাসতে পারি না। আমি স্বার্থপর, বুঝলে? আমি জানি ভাবি তুমি কেমন। তুমি খুব ভালো। আর এটাও জানি তুমি আমাকে ভাইয়াকে খুব ভালোবাসো। কে বলল? কিছু কথা বুঝে নিতে হয় ভাবি, তাই বুঝি। কথাটা বলে হেসে দিলাম। বললাম, আমার মতো মেয়ে কাউকে ভালোবাসতে পারে না তৃষা। পারে ভাবি, তুমি শুধু বুঝতে দাও না। আচ্ছা হয়েছে, আপনি সব জানতা। এখন ঘরে গিয়ে ঘর গুছান। আচ্ছা। তৃষা চলে গেল। কিছুক্ষণ ওর যাওয়ার দিকে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে বললাম, সত্যি কি আমি কাউকে ভালোবাসতে পারি? পারো। কেন পারো না? সবার মতো তোমারও মন আছে, তুমিও রক্ত মাংসের মানুষ। আয়েশা বেগমের কথায় তার দিকে তাকালাম। কথা বললাম না, না চাইতেও ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। রান্না শেষে গোসল করে বেরিয়ে পড়লাম ফাহিমের অফিসের উদ্দেশ্যে। ফাহিমের জন্য খাবার নিয়ে এলাম। অফিসে ঢুকতেই একজন জিজ্ঞেস করল, কাকে চাই? আমি ফাহিমের সাথে দেখা করতে এসেছিলাম। অ্যাপয়েন্টমেন্ট আছে আপনার কাছে? না নেই। তাহলে তো যাওয়া যাবে না। আচ্ছা আপনি কি ওনার পরিচিত? আপনি কি হন ওনার? আমি ওনার ওয়াইফ। ও সরি ম্যাম, আমি চিনতে পারিনি। সমস্যা নেই। ফাহিমের রুমটা কোন দিকে? সোজা গিয়ে বাঁ দিকে। ওকে। ধীরে ধীরে ফাহিমের রুমের দিকে এগিয়ে গেলাম।
চারপাশে কাচ দেয়া রুমটা। বাইরে থেকে দেখলাম কিছু মানুষের সাথে সে কথা বলছে। কিন্তু এই অসময়ে কিসের মিটিং হতে পারে? ভেতরে ঢোকাটা কি ঠিক হবে? যাব, আবার চুপচাপ বাইরেই দাঁড়িয়ে রইলাম। ফাহিমের চোখটা বাইরের দিকে আসতেই ইশারায় বললাম, আমি বাইরে আছি, জলদি মিটিং শেষ করুন। ফাহিমকে বাইরে তাকাতে দেখে বাকিরাও তাকালো। একটু ইতস্তত বোধ করলাম। চুপচাপ মাথা নিচু করে বাইরে বেরিয়ে এলাম। একটা মেয়ে আমাকে অন্য একটা রুমে এনে বসিয়ে দিয়ে বলল, ম্যাম আপনি এখানে ওয়েট করুন, স্যারের মিটিং শেষ হলে আমি ডেকে দিব। আচ্ছা। মেয়েটা চলে গেল। আমি চারপাশটায় চোখ বুলিয়ে দেখতে লাগলাম। দরজার সামনে ওয়েটিং রুম লেখা। তেমন মানুষ নেই বললেই চলে। দুজন ছেলে একটু দূরে বসা। আমি মাথা নিচু করে নিজের বোরকার পুঁতিগুলো গুনে গুনে দেখছিলাম। সময় নষ্ট, কারণ এর আগে আমার অনেকবার গোনা হয়ে গেছে। কিছুক্ষণ পর মেয়েটা এসে বলল, ম্যাম স্যার ডাকছেন। আমি ফাহিমের রুমে ঢুকলাম। উনি চেয়ারে চোখ বন্ধ করে বসে আছে দেখে টেবিলের উপর খাবারের বাক্সটা রেখে বললাম, টায়ার্ড, বলে ওনার কাছে এসে দাঁড়ালাম। হঠাৎ একটা হেঁচকা টানে আমাকে দেয়ালের সাথে মিশিয়ে নিল। হাত দুটো শক্ত করে ধরে দাঁতে দাঁত লাগিয়ে বলল, আমার পারমিশন ছাড়া অফিসে আসার কারণ জানতে পারি? আপনার অফিসে আসার জন্য আপনার পারমিশন নেওয়া লাগবে নাকি? জানতাম না। লোকদের সামনে নিজেকে দেখাতে খুব ভালো লাগে তাই না? মানে, আমি কাকে দেখালাম? আমি তো বোরকা, হিজাব, নেকাব সবই পরেছি। মুখটা খোলা রেখে কেন ঢুকেছ ভিতরে? এখন তো দুপুরের খাবারের সময়। এখন যে আপনি মিটিং করবেন জানা ছিল না। আমার যখন খুশি তখন মিটিং করব। তুই কেন আসবি অফিসে? তুমি থেকে পুরো তুই। তাচ্ছিল্যের সাথে হাসলাম। বললাম, হাত ছাড়ুন, ব্যথা লাগছে। ফাহিম হাতটা একটু জোরেই ছুঁড়ে মারল। গায়ের রং শ্যামলা হওয়ায় হাতটা লালের বদলে কালচে বর্ণ ধারণ করেছে। কিছুক্ষণ নিজের হাতের দিকে তাকিয়ে এরপর তার দিকে তাকালাম। দেখলাম রাগটা কন্ট্রোল করার জন্য টেবিলটা শক্ত করে ধরে আছে। কাছে গিয়ে টেবিল থেকে তার হাত সরিয়ে দিলাম। ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে আছে ফাহিম। পাওয়া দিলাম না, চুপচাপ জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থেকে ফাহিমও জড়িয়ে ধরল। 2 সেকেন্ড পর ছেড়ে দিলাম। দীর্ঘশ্বাস ফেলে বললাম, খাবার খেয়ে নিবেন? আর দুঃখিত না বলে আসার জন্য। বাইরে গেটের দিকে পা বাড়ালাম। পেছনে ফাহিম বলল, তুমি খেয়েছ? না জানলেও চলবে, বলে বেরিয়ে এলাম সেখান থেকে। ফাহিম কাচ ভেদ করে আমাকে যতটুকু দেখা যায় দেখল। বুঝতে পারলাম, তবুও পেছনে ফিরে তাকালাম না। ডট 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 ডট। সন্ধ্যা হয়েছে অনেকক্ষণ। বাইরে বাতাস বইছে। ঘূর্ণিঝড় হচ্ছে দেশের বেশিরভাগ অঞ্চলে। আবহাওয়া অধিদপ্তরের থেকে জানা গেল আগামী 4-5 দিন আবহাওয়া এমনই থাকবে। ওর অঞ্চলের মানুষ আশ্রয়স্থলে উঠেছে। ফাহিম জলদি বাসায় চলে এলো। বাসায় ঢুকতেই দেখল সবাই সোফায় বসে আছে। ফাহিম চুপচাপ সবাইকে সালাম দিয়ে ঘরের দিকে যেতে নিলে আয়েশা বেগম বললেন, ইরাম কোথায় ফাহিম? ওর না তোর সাথে আসার কথা। আয়েশা বেগমের কথায় থমকে দাঁড়িয়ে গেল ফাহিম। ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, ও বাসায় এখনো আসেনি? না, বলল তো তোর সাথে নাস্তা করে এরপর একসাথে আসবে। কিন্তু ও তো আমাকে খাবার দিয়েই বেরিয়ে গেল। দাঁড়াও, কল দিচ্ছি। ফাহিম ফোনটা বের করে কল করল। কিন্তু ফোন সুইচড অফ বলছে। কোথায় গেল মেয়েটা? তার মধ্যে বাইরে এত বাতাস, ঝড় হচ্ছে। ফাহিম আবার কল করল। ফোন এখনো সুইচড অফ। ঘরে গিয়ে চুল মুঠো করে খাটে বসে পড়ল। কোথায় গেল মেয়েটা? পাগল করে ছাড়বে আমায়। রাগ করে চলে গেল না তো? কিন্তু ওকে তো আমি বলেছি আমার রাগ হলে আমি নিজের কন্ট্রোল করতে পারি না। তাহলে? মাথা নিচু করে বসে রইল ফাহিম। আয়েশা বেগম, শেহনাজ, তৃষা সবাই ফাহিমের রুমে এলো। আয়েশা বেগম বললেন, কিরে, কল ধরেছে মেয়েটা? না, কোনো ছেলের সাথে পালিয়ে গেল নাকি? এখনকার যুগের মেয়ে, আবার নিচু জাত। শেহনাজের এমন কথায় ফাহিম হাতের কাছে থাকা ফুলদানিটা ছুঁড়ে মারল। শেহনাজের পা থেকে একটু দূরে গিয়ে ভেঙে গেল। বলল, এই মহিলাকে আমার রুম থেকে বের হতে বলো। যা বাবা, উচিত কথায় মুন্সি বেজার। আমি যেতে বলেছি, নয়তো এই বাড়ি থেকেই বের করে দিব। কেউ আটকাতে পারবে না বলে দিলাম। শেহনাজ থেমে গেল, ঘর থেকে বেরিয়ে গেল। তৃষা বলল, দা ভাই, তুই চিন্তা করিস না, ভাবি ঠিক আছে। তুই কি করে বলছিস ও ঠিক আছে? না মানে এমনি মনে হলো। ভাবি অনেক স্ট্রং আছে, তাই আর কি।
ফাহিম রাগ নিয়ে তৃষার দিকে তাকাল। তৃষা ভয় পেয়ে মাথা নিচু করে দাঁড়াল। রিয়াদ এসে বলল, ভাই বাইরে পুলিশ আসছে। পুলিশ এই অসময়? জানি না ভাইয়া, তুমি নিচে আসো। ফাহিম রিয়াদের সাথে সাথে নিচে চলে এলো। পুলিশ বলল, হ্যালো মি ফাহিম। ফাহিমও হ্যালো বলে হাত মেলাল। একজন পুলিশ বলল, আমি রাফিদ। রাফিদ হোসেন। জি, কোনো সমস্যা? জি, আমাদের কাছে খবর আছে একজন দাগী আসামি আপনার বাড়িতে আশ্রয় নিয়েছে। দুঃখিত, আমাদের বাড়ি কোনো আশ্রয়স্থল না যে কেউ আশ্রয় নিবে, কিন্তু আমাদের কাছে এমনই খবর আছে। আচ্ছা তাহলে চেক করুন, এখানেই আমার পরিবারের সবাই আছে। না ওনারা কেউই নন, বলে রাফিদ একটা ছবি বের করল। একটা মেয়ের ছবি। ছবিতে মেয়েটার মুখে কালো ওড়না দিয়ে ঢাকা, শ্যামলা গায়ের রং, চোখের মধ্যে এক মায়া ও সাথে এক ধরনের হিংস্রতা, প্রতিশোধের আগুন সেই চোখে। চোখ দুটো দেখে ফাহিমের চিনতে খুব একটা কষ্ট হল না। কিভাবে ভুলবে সে এই চোখ দেখেই তো এই মেয়ের প্রেমে পড়েছিল। অফিসার ফোনটা সরিয়ে নিয়ে বলল, চোখ দেখে চিনতে পারছেন কি? না ঠিক চিনতে পারলাম না, দুঃখিত। আশা করি আপনি আমাদের সাহায্য করবেন। জি নিশ্চয়ই, কিন্তু পুরো মুখ না দেখে কি করে? এই পৃথিবীতে একই রকম দেখতে 7 জন মানুষ আছে। তবুও আশা করব সন্দেহজনক কিছু দেখলে আমাদের ইনফর্ম করবেন। জি নিশ্চয়ই। পুলিশেরা চলে গেল। ফাহিম মাথার চুল মুঠো করে ধরে বসে রইল। ফোনে একটা আননোন নাম্বার থেকে কল এলো। ফাহিম রিসিভ করে বলল, হ্যালো, বাইরে গাড়ি অপেক্ষা করছে, উঠে আসুন। মানে, আসলেই জানবেন। রাখি। কল কেটে গেল। ফাহিম চুপচাপ ফোনের দিকে তাকিয়ে রইল। একটা লোক ভেতরে ঢুকে সালাম দিয়ে বলল, ফাহিম স্যার আছেন? ফাহিম তাদের দিকে তাকিয়ে বলল, চলুন। বাকি সবাইকে বলল, চিন্তা করো না, ইরামের কাছে যাচ্ছি। ছোট একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ফাহিম। নির্জন জায়গা। বাড়ির আশেপাশে শেওলা পড়ে আছে, তবুও এক অন্যরকম মায়া কাজ করছে। কেন কাজ করছে তার ওর কাছে নেই। একটা সাদা লাইট বাইরে জ্বলছে। দরজাটা খোলা, হয়তো তারই অপেক্ষা করছে। ফাহিম ধীরে ধীরে পা বাড়াল। ঘরে ঢুকতেই একটা অন্যরকম ঘ্রাণ এলো বাতাসের সাথে। এই ঘ্রাণটা তার একদম পরিচিত। সে জানে এটা ইরামের শরীরের গন্ধ। ফাহিম প্রথমে ডান পা ঘরের ভেতরে প্রবেশ করাল। এরপর বাম পা ভিতরে ঢুকিয়ে চোখ তুলে তাকাতেই দেখল একজন নারী তার সামনে দাঁড়ানো। হয়তো তার জন্যই অপেক্ষা করছে। নারীটি তার খুব কাছের চেনা, কিন্তু আজ তার এই রূপ কেন? সব সময় শাড়ি, সেলোয়ার কামিজ পরা মেয়েটার গায়ে আজ একটা জিন্সের প্যান্ট ও সাদা শার্ট। এক নজর ফাহিম তাকে দেখে চোখ নামিয়ে নিল। আমি চুপচাপ ফাহিমকে দেখে মুচকি হাসি দিয়ে বললাম, স্বাগতম, আমার এই ছোট্ট ঘরে আপনাকে স্বাগতম। আমার কথায় ফাহিম চোখ তুলে তাকাল, কিন্তু কোনো কথা বলল না। ইশারায় সোফায় বসতে বললাম। ফাহিম সোফায় বসে চোখ তুলে তাকাল। বললাম, কি খাবেন, চা নাকি কফি? কে তুমি? ফাহিমের প্রশ্নে মুচকি হাসলাম নিচে তাকিয়ে। বললাম, ইরাম, মেহেরুন্নেসা ইরাম। কে তুমি? জেনে কি করবেন? না জানানোর হলে এনেছ কেন এখানে? সব জানাতেই এনেছি। অনেক প্রশ্ন আপনার মনে তাই না? আজ সব প্রশ্নের উত্তর দিব। কে তুমি? দীর্ঘশ্বাস ফেলে বললাম, মেহের, মেহেরুন্নেসা মেহের। মেহের? অবাক হচ্ছেন তাই না? আমিও সেদিন অবাক হয়েছিলাম, যেদিন আপনি আমার নাম মেহের দিয়েছিলেন। তারপর ভাবলাম মেহেরুন্নেসাকে ছোট করলে মেহের হয়, তাই হয়তো দিয়েছেন। পুলিশ এসেছিল বাসায়। জানি, তৃষা বলেছে। তৃষা জানে সব? জানে তো, সব জানে। শালার পুলিশগুলোও না। এখনই যেতে হলো। এখনো সময় হয়নি সব বলার। ভেবেছিলাম সব কাজ পূর্ণ করার পর বলবো আপনাকে, কিন্তু পারলাম না। আচ্ছা এখন বলুন কি খাবেন, চা নাকি কফি? কিছু না, দুধ চা। দুধের চা তো আপনার প্রিয় তাই না? আমি বানাচ্ছি ওয়েট। আপনি চাইলে সব রুম ঘুরে দেখতে পারেন। আপনার বউয়েরই ঘর, সমস্যা নেই। বলে আমি রান্নাঘরে চলে গেলাম। ফাহিম নিজের মতো করে ঘরগুলো ঘুরে দেখছে। 3টা রুমগুলো খুব ভালোভাবেই গোছানো, তবুও কেমন এক নিস্তব্ধতা। কেউ কি থাকতো এই রুমে? ফাহিম কিছুক্ষণ রুমটা পরখ করে দেখল, কিন্তু কিছু বুঝতে পারল না। এরপর আরেকটা রুমে এসে থমকে গেল। দেয়াল ভরা অনেকগুলো ফ্রেমে বাঁধানো ছবি। একটা মেয়ের কোলে একটা বাচ্চা, হয়তো 4 বা 5 বছর হবে।
তার পাশের ছবিতে একজন বৃদ্ধা এবং তার পাশে প্রথম ছবির সেই মেয়েটি। ছবি দুটোর উপরে আরেকটা ছবিতে সেই বৃদ্ধা, তার কোলে বাচ্চাটা এবং তার দুই পাশে প্রথম ছবির মেয়েটা ও অন্য পাশে একটা ছেলে। ছেলেটার পাশে আরেকটি মেয়ে। ছবিগুলো খুব ভালোভাবে পরখ করে দেখছে ফাহিম, কিন্তু বুঝতে পারছে না এরা কারা। এরাই কি মেহেরের পরিবার? এটাই আমার পরিবার, ছোট্ট পরিবার। আমার কথায় ফাহিমের ধ্যান ভাঙল। ভ্রু কুঁচকে তাকালো আমার দিকে। হাতের কাপটা এগিয়ে দিয়ে বললাম, আপনার চা। তেমন ভালো বানাতে পারি না আমি। ফাহিম চায়ের কাপ হাতে নিয়ে খাটের উপর বসল। তার মনে অনেক প্রশ্ন যা তার চেহারায় স্পষ্ট ফুটে উঠেছে। আমি মুচকি হাসি দিয়ে বললাম, এরা কারা জিজ্ঞেস করলেন না? কারা এরা? আমি হাসি দিয়ে ছবিতে হাত রেখে বললাম, এই যে বৃদ্ধ মহিলা উনি আমার দিদা, আর বাচ্চাটা আমি। ড্যাশ ডট 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 ডট। এই যে ছেলেটা এটা আমার বাবা, আর তার পাশে যে মেয়েটা এটা আমার মা, আর দিদার অন্য পাশে যে মেয়েটাকে দেখছেন যে সে আমার ফুপি, ইরাম। এই সেই ইরাম। ফুপির নাম ব্যবহার করছো কেন? অনেক কাহিনী শুনবেন? জানতে চাই। ফাহিমের শান্ত কণ্ঠের কথাগুলো একদমই ভালো লাগছে না, তাই বিরক্ত নিয়ে বললাম, দূর, আপনি এভাবে শান্ত কণ্ঠে কথা বলছেন কেন? আপনাকে রাগী ভাবেই মানায়, বুঝলেন? বলে ফাহিমের হাত থেকে কাপটা নিয়ে খাটের পাশের টেবিলটায় রাখলাম। এরপর তার কোলের উপর বসে গলা জড়িয়ে ধরে বললাম, আপনার দাড়িগুলো কিন্তু অনেক বড় হয়েছে। বেশি ঘন দাড়ি সুন্দর লাগে না। আমি জানতে চাই মেহের তারা আছে কোনো? না, তবুও জানতে চাই, তুমি মানুষ তারা চিহ্ন ন করেছ? বলেছি তো আপনাকে। কেন করেছ? হঠাৎ কলিং বেলের আওয়াজে থেমে গেলাম। রাগ নিয়ে বললাম, এই অসময়ে কে এলো? পুলিশ হয়তো। হেসে বললাম, না, পুলিশ আমার খোঁজ আমি না চাইলে পাবে না। যদি আমি বলি? আপনি? না, আপনি কখনো বলবেন না। আমি জানি। এত বিশ্বাস? আচ্ছা, দেখি কে এলো। পুলিশের কাছে সারেন্ডার করো। এত জলদি না, কাজ শেষ হয়নি এখনো। বলে দরজা খুলতে গেলাম। দরজা খুলতেই একটু অবাক হলাম। সামনে তৃষা, সুমনা, মিলি, রায়ান ও সোহান দাঁড়িয়ে। কিছু না বলে ভিতরে ঢুকতে বললাম। ওরাও ভিতরে ঢুকল। বললাম, তেমরা হঠাৎ? আবহাওয়ার যা অবস্থা, ঝড় হবে হয়তো। হ্যাঁ ভাবি। ভাইয়া কোথায়? তৃষার কথায় ওর দিকে তাকালাম। মেয়েটা এমনভাবে বলছে যেন সে তার ভাইকে তারা চিহ্ন রে ফেলবে। তবুও ঠান্ডা মাথায় বললাম, ঘরে আছে। কিছু বলেছে তোমায়? না, বলেনি। কেন? এমনি। আচ্ছা, সবাই ঘরে আসো। সবাই মিলে আমার পিছু পিছু ঘরে এসে খাটে বসল। ফাহিম তখনও শান্ত দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে আছে। হয়তো একটু বেশিই অবাক হয়েছে। কিন্তু অবাক হওয়ার কিছু আছে কি? আমি তো আগেই বলেছি আমি খারাপ মানুষ, তারা চিহ্ন ন করেছি। তাহলে কেন এত অবাক হয়েছে? ফাহিমকে দেখে সোহান বলল, কিরে, কি খবর তোর? ফাহিম মাথা তুলে সোহান ও রায়ানকে দেখে বলল, তোরাও সব জানিস ওর ব্যাপারে? রায়ান হেসে বলল, না, জানি না কিছুই, তবে সুমনার কাছ থেকে আজ একটু আধটু শুনেছি আমরা। ও। ফাহিম এবার আমার দিকে তাকিয়ে বলল, কে তুমি? কিসের প্রতিশোধ নিচ্ছ? তুমি মেয়ে মেহের। ফাহিমের মুখে মেয়ে কথাটা শুনে তাচ্ছিল্যের সাথে হাসলাম। বললাম, কেন, মেয়ে হয়েছি বলে কি কিছু করতে পারি না? কেন করছো এসব? ফাহিমের কথায় পাওয়া না দিয়ে বাকিদের বললাম, কিছু খাবে? তেমন কিছু নেই ঘরে। বাইরে যা ঝড় হচ্ছে, দোকানও খোলা পাবো না। রায়ান বলল, আমরা খেতে আসিনি মেহের, আমরা জানতে এসেছি, চিনতে এসেছি তোমায়। আমাকে? নুচিনে কি করবেন? জানি না, তবে জানতে চাই তোমায়। সুমনা আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরল। বলল, জানো, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে পুলিশ তোমায় ধরে না ফেলে। সুমনার মাথায় হাত রেখে হেসে বললাম, আমি না চাইলে পুলিশ কখনো আমায় ধরতে পারবে না, তোমরাও তাদের কাছে তুলে দিতে পারবে না। এখন যদি নিয়ে আসি? শোভানের কথায় তার দিকে তাকালাম। গা দুলিয়ে হেসে বললাম, এই ঝড় বৃষ্টিতে পুলিশ আসবে? সিরিয়াসলি? আপনার মনে হয়? অন্য দেশ হলে মানতাম, কিন্তু ভাইয়া, এটা বাংলাদেশ। এখানে মানুষের চোখের সামনে কোনো মেয়েরে তারা চিহ্ন হয়ে গেলেও কেউ আটকাতে আসে না। আর পুলিশ? আবার গা দুলিয়ে হেসে বললাম, পুলিশেরা তারা চিহ্ন শখেই কুল পায় না। আবার এই ঝড় বৃষ্টিতে আমাকে ধরতে আসবে? না চাইতেও চোখে পানি চলে এসেছে। কিন্তু কেন? আমি তো স্ট্রং, তাই না? আমি তো কাঁদতে জানি না।
কাঁদতে পারি না আমি। ফাহিম আবারও প্রশ্ন করল, কিসের প্রতিশোধ নিচ্ছ তুমি? আর তোমার পরিবারের মানুষরা কোথায়? নেই, চলে গেছে। আমার সুন্দর শৈশবটা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে তারা চলে গেছে। কোথায় গেছে? যেখানে গেলে আর ফিরে আসা যায় না। কিভাবে হয়েছে এসব? তোমার বাবার নাম কি? মুমিনুল হক ইমন। আর মা? রিধিতা ইসলাম খুশি। কি হয়েছিল? অনেক কিছু। কণ্ঠস্বর কেঁপে ওঠে, কথা বলতে কষ্ট হয়, না চাইতেও চোখ থেকে দুফোঁটা পানি পড়ল। চলে গেলাম বারান্দায়। ঝড় বইছে বাইরে, গাছপালা সব উড়ছে। নিস্তব্ধ প্রকৃতিতে গাছের ডানা ঝাপটানি ও বাতাসের শোঁ শব্দে গা শিউরে উঠে। কাঁধে কারো স্পর্শ পেতে ফিরে তাকালাম। ফাহিম দাঁড়িয়ে আছে। চোখে পানি থাকা সত্ত্বেও জোরপূর্বক হাসার চেষ্টা করলাম, কিন্তু পারছি না। লোকটার সামনে যে কিছুই বাধা মানে না। কি করব? এই লোকটার সামনে আমি দুর্বল কেন? এই লোকটা আমার কাজে বাধা হয়ে আসবে না তো? না, আসবে না, আসতে পারে না। 18 বছর আগে ইরাম ওয়াশরুমে গোসল করছে আর একা একা গান গাইছে। গান গাইছে কম, তা ব্যঙ্গ করছে বেশি। এটা ওর প্রতিদিনকার রুটিন বললেই চলে। আজও সেই একইভাবে গান গাইছে। আমাকে আমার মতো থাকতে দেও। আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিব। নিজেকে নিজের মতো গুছিয়ে নিব। হ্যাঁ, নিজেকে নিজের মতোই গোছাতে হয়। তুই পাকনামি করে কেন অন্য কাউকে তোর জীবনটা গোছাতে দিবি? বোকা ছেলে, কিছু বুঝে না। এই যা ছেলে কেন? মেয়ে হবে তো। কারণ গানটা তো আমি গাইছি, তাই না? না, গানটা বানিয়েছে তো অন্য কেউ। তো হবে না। আবার থামল কিছুক্ষণ, আবার গাইল, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। কিন্তু কথা সেটা না, কথা হলো কিসের ভিতর ডুবে মানুষ ভালোবাসে? মানুষ তো সচরাচর পানিতেই ডোবে, তাই না? তো পানিতে ডুবেই যদি ভালোবাসে, তাহলে তো সে মাতারা চিহ্ন রাই যাবে, ভালোবাসবে কি করে? হুম্মম, এটাও একটা পয়েন্ট। শালার গান বানালেই হলো, কিন্তু গানের মানেটা আর বুঝল না। এদেরকে কচু গাছের সাথে গলায় দড়ি দেওয়া উচিত। পারে না কিছু আমকে বলে লিচু। ইরামের কথার মাঝেই ডাক পড়ল ইমা বেগমের। ইমা বেগম হল ইরামের মা। বলল, তোর গোসল এখনো হয়নি নাকি? আর একা একা বক বক করা কি খুব জরুরি? উফ মা, আমি একা একা বকবক করি, তাতেও তোমার সমস্যা? দূর যাও তো। রান্না শেষ? হ্যাঁ, প্লেটে ভাত বাড়ো। আজকেও যদি ভাত বেশি গরম হয় তাহলে কিন্তু আমি না খেয়েই বেরিয়ে যাব বলে দিলাম। আচ্ছা, তুই বের হ। যাও তো তুমি। ইরাম আবার নিজের মতো গান গাইতে লাগল। তুম বিন মে দেখু তো কেসে কেয়া খো বেঠি, তুমকো জো খোয়া তো খুদ কো হি মে খো বেঠি। শালা, নিজের মধ্যেই কিছু খুঁজে পাই না, আবার অন্যের মধ্যে কি খুঁজবে? আজব, বুঝি না মানুষ প্রেম করে কিভাবে। ধৈর্য আছে বলতে হবে। একা একা গান গাইতে গাইতে ইরাম গোসল শেষ করে হাতে ভেজা কাপড় নিয়ে ওয়াশরুম থেকে বের হতেই একটা বাচ্চা এসে জড়িয়ে ধরল। ইরাম কিছু না বুঝে বাচ্চাটার দিকে তাকাল। হাঁটু ভাঁজ করে বাচ্চাটার কাছে বসে বলল, তুমি তো অনেক কিউট। নাম কি তোমার? আর কোথায় থাকো? আমি মেহেল, মেহেরুন্নেসা মেহেল। ওমা, তাই নাকি? আমার নামের সাথে কিন্তু তোমার নামের মিল আছে। তোমার নাম কি? ইরাম, মেহেরুন্নেসা ইরাম। ও ইলাম মনি, তুমি আমাকে চেনো? না, তবে বাবা তোমার কথা বলে। তাই তোমার বাবা কোথায়? ওই যে। বাচ্চাটা হাতের ইশারা করতে ইরাম সেই দিকে তাকাল। খাটে একজন ছেলে ও একজন মেয়ে বসে আছে। ইরামের চোখ প্রশস্ত হল, তবুও বাচ্চাটার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, আচ্ছা, তুমি বাবার কাছে যাও, আমি কাপড় শুকাতে দিয়ে আসছি। আচ্ছা। ইরাম বারান্দায় গিয়ে কাপড় শুকাতে দিয়ে ঘরে আসে। ভেজা চুলগুলো ঠিক করে মাকে বলে খাবার খাইয়ে দেওয়ার জন্য। এমন হাবভাব যেন ঘরে সে আর তার মা ছাড়া কেউ নেই। ইমা বেগম খাবার এনে ইরামকে খাওয়াতে থাকে। খাওয়ার সময় ইরাম কথা বলা তেমন পছন্দ করে না, স্পেশালি কেউ জ্ঞান দিলে তো আরও। তাই ইমা চুপচাপ মেয়েকে খাইয়ে দেয়। খাওয়ানো শেষে রান্না ঘরে ছুটে যায়। ইরাম রেডি হয়ে বের হতে যাবে, তখনই ইমা ডেকে বলে, আজ যাওয়াটা কি খুব প্রয়োজন? বাচ্চাগুলোর পরীক্ষা চলছে, এখন মিস দেয়া যাবে না। ঘরে তেমন কিছু নেই, আনতে হবে। আনো। আমি তো দোকানে বলেই দিয়েছি। গতকাল গিয়েছিলাম, বলল বকেয়া আছে অনেক, ওগুলো না দিলে নাকি আর সদাই পাতি দিবে না। আজ যাও, কাল আসার সময় দিয়ে দিয়েছি। আচ্ছা, জলদি ফিরিস। চেষ্টা করব। ইরাম চলে গেল। ঘরে এসে ইমা বলল, তোরা সবাই খেয়েছিস সকালে? গম্ভীর কণ্ঠে ছেলেটা বলল, হুম, সকালে খেয়ে এসেছি। ইরাম কখন আসে বাসায়?
নির্দিষ্ট টাইম তো নেই বাবা, মাঝে মাঝে সন্ধ্যায় আসে, আবার মাঝে মাঝে রাত 9টা-10টা বাজে। কেন? পাশে থাকা মেয়েটা বলল, এত রাত পর্যন্ত বাইরে থাকাটা কি ভালো? কি করবে, ইচ্ছা করে তো থাকে না। আচ্ছা, তোমাদের রুম আমি পরিষ্কার করে দিয়েছি, রুমে যাও, আমি দোকানে যাই। ছেলেটা বলল, না মা, তুমি বসো, কি আনতে হবে বলো, আমি নিয়ে আসছি। কিন্তু ইমন বাবা, তুই কি চিনবি? ইমন মায়ের কথায় হেসে বলল, মা, আমি এই বাড়ি থেকে গিয়েছি 5 বছর হয়েছে, তাই বলে সব ভুলে যাইনি। আচ্ছা তাহলে যা, রহিম ভাইয়ের দোকান থেকে যাবতীয় সদাইপাতি নিয়ে আয়। ইরামের নাম বললেই হবে, আমি লিস্ট দিচ্ছি। ইমন চুপচাপ চলে গেল। ডট 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 রাস্তাটা জনমানব শূন্য দেখে ইরাম কিছুটা অবাক হল। এই রাস্তায় সব সময় মানুষ ভরা থাকে, তবে আজ কেন এমন? কিছু কি হয়েছে? মাঝে মাঝে দুইয়ের একজন লোক হাঁটাচলা করে, কাউকে চেনে না বলে ইরাম কিছু জিজ্ঞেসও করতে পারছে না। চুপচাপ মাথা নিচু করে একটা বাড়ির গেট থেকে ভিতরে ঢুকল। কলিং বেল বাজতেই একটা বাচ্চা দরজা খুলে দিল। ইরামকে দেখে বলল, ইরাম আপু, আজ তো পড়ব না। কেন, কিছু কি হয়েছে? না, আজ আমরা বেড়াতে যাব। তার মধ্যে একটা মহিলা এসে ইরামকে দেখে বলল, ও ইরাম, তুমি এসে গেছ, ভেতরে আসো। ইরাম মাথা নিচু করে ভেতরে ঢুকল। মহিলাটা ইরামকে সোফায় বসিয়ে দিয়ে নিজের রুমে গেল। ইরাম ঘরের চারপাশটা পরখ করে দেখছে, সুন্দর করে সাজানো হয়েছে, হয়তো কোনো অনুষ্ঠান হবে। এর মধ্যে মহিলাটা এসে ইরামের কাছে বসে বলল, আজ তো বেড়াতে যাব, তাই আজ আর পড়াতে হবে না। ইরামের হাতে 5,000 টাকা দিয়ে বলল, মিথির বেতনটা। আচ্ছা, এখানে কি কিছু হয়েছে? না কেন? রাস্তাটা এত শান্ত, সব সময় তো থাকে না তাই। ও আচ্ছা, এর জন্য গতকাল একটু ঝামেলা হয়েছে। জানোই তো, বখাটে ছেলেরা নিজেদের দল তৈরি করে রাখে, ওদের মাঝেই 2 দলের ঝামেলা হয়েছে। একজন আরেকজনের মাথা ফাটিয়ে হাসপাতালে ভর্তি। ও আচ্ছা, তাহলে আমি উঠি, আর পরের বার থেকে যদি কোথাও ঘুরতে যান তাহলে প্লিজ কষ্ট করে কল করে বলে দিবেন। আচ্ছা। ইরাম সেখান থেকে বেরিয়ে গেল। উদ্দেশ্য বাসা, আজ আর কারো পড়ানো নেই, তাই ঠিক করল বাসায় হেঁটেই যাবে। মনটাও খুশি, আজ বেতন পেয়েছে, মায়ের জন্য কিছু কিনে নিয়ে যেতে পারবে। রাস্তায় হাঁটতে হাঁটতে শাড়ির দোকানের দিকে চোখ পড়তেই ইরাম থেমে গেল। ঈদ ছাড়া মাকে কিছু দেয়া হয় না বললেই চলে, তাই ঠিক করল মায়ের জন্য একটা শাড়ি কিনবে। শাড়ির দোকানে দাঁড়িয়ে কিছু শাড়ি দেখতে রইল। এর মধ্যে সাদা কালো কম্বিনেশনের একটা শাড়ি পছন্দ হয়ে গেল। কোনো দামাদামি না করে চুপচাপ শাড়ি কিনে বাসার জন্য রওনা হল। সামনেই কিছু ছেলে গল্প করছে। ইরাম মাথা নিচু করে সেখানটা পার করার চেষ্টা করছে, কিন্তু আজ আর রেহাই হল না। একটা ছেলে বাঁশি বাজিয়ে সুন্দরী বলে ডাক দিল। না চাইতেও ইরামের পা থেমে গিয়েছে, কারণ এদের কথায় পাওয়া না দিয়ে চুপচাপ চলে গেলে আরও বেশি বিরক্ত করবে। ছেলেগুলোর দিকে তাকাতেই হাতের ইশারায় তাদের কাছে যেতে বলল। ইরাম মাথা নিচু করে তাদের কাছে গিয়ে সালাম দিল, কিন্তু ছেলেগুলো সালামের উও না দিয়ে হুম বলল। ইরাম ভ্রু কুঁচকে মাথা উঁচু করে বলল, সালাম দিলে যে সালামের উওর দিতে হয় তা জানেন না আপনারা? একটা ছেলে হেসে বলল, তুমিই শিখিয়ে দেও। কণ্ঠটা চেনা চেনা লাগায় ইরাম মাথা উঁচু করে ভালোমতো দেখে কিছুটা অবাক হল। ছেলেটা তারই ফ্রেন্ড রিদম, ভার্সিটিতে একই ক্লাসে পড়ে। মুখ ঢেকে রাখায় হয়তো চিনতে পারেনি। রিদমের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে পাশের ছেলেটা বলল, মেয়েটার মনে হয় তোকে পছন্দ হয়েছে রে রিদ, দেখ কিভাবে তাকিয়ে আছে। রিদম হেসে বলল, এই রিদকে পছন্দ করে না এমন মেয়ে হয়তো জন্মায়নি। ইরাম ভ্রু কুঁচকে বলল, তাহলে বোধ হয় আমিই প্রথম মেয়ে। পছন্দ হয়নি আমায়? তাহলে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? দেখছি, যে ফ্রেন্ডকে এত ভালো জানতাম সে আসলে কেমন ফ্রেন্ড। ইরাম এবার মুখে থাকা ওড়নাটা খুলে ওর দিকে তাকিয়ে বলল, হুম ফ্রেন্ড। পাশে থাকা আরেকটা ছেলে বলল, মামা মালটা। বলেই রিদমের অগ্নিদৃষ্টি দেখে থেমে গেল। রিদম চোখ বন্ধ করে নিজেকে শান্ত করে ইরামের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বলল, তুই এই গলিতে কেন এসেছিস? কেন আসছি বলে কি বিরক্ত? অবশ্য না, আসলে তো দেখতেই পেতাম না আমার বন্ধুর আসল চেহারা। তুই ভুল বুঝছিস ইরু, ভুল। বখাটে ছেলেদের মতো বাঁশি বাজিয়ে ডাকা, হাতের ইরাশায় কাছে আসতে বলা সব ভুল। তোকে তো এমন ভাবিনি রিদ, আসলে ফ্রেন্ডরা মিলে গল্প করছিলাম। এখন গল্পও করতে পারবো না?
গল্প করতে কে বারণ করেছে? কিন্তু মেয়েদের উত্তপ্ত করাটা কি ঠিক? সরি, যেতে পারি? চল, আমি এগিয়ে দিয়ে আসছি। লাগবে না, তুই আড্ডা দে। না চল। হৃদ চুপচাপ ইরামের পিছু পিছু হাঁটতে থাকতে আর বলে, এই ইরু, সরি। সরি বলার কি আছে? সরি, আর এমন করব না, কারো সাথে করব না। মনে থাকে যেন। আচ্ছা, কিন্তু তুই এখানে কি করছিস? এই গলির একটা বাচ্চাকে পড়াই। তাদের বাসায় এসেছি, কিন্তু ওরা নাকি বেড়াতে যাবে। হাতে কি তোর? আজকে বেতন দিয়েছে, তাই মায়ের জন্য শাড়ি কিনলাম। আর তোর? আমার কিছু লাগবে না, চল আমি কিনে দেই। লাগবে না, আমি দেই। ফ্রেন্ড হিসেবে তো দিতেই পারি, তাই না? টাকা বেশি হয়ে গেছে? না, দেই তোকে একটা। রিদমের বাচ্চাদের মতো ঠোঁট উল্টানো দেখে ইরাম হেসে দিল। ইরামের হাসি দেখে রিদম এবার একটু স্বস্তি বোধ করল। মেয়েটা রাগ করলে একদমই ভালো লাগে না। রিদম মুচকি হেসে বলল, এভাবে হাসি খুশি থাকবি? আচ্ছা। আশেপাশে তাকাতেই দেখে কিছু ছেলে ইরামের দিকে বাজেভাবে তাকিয়ে আছে। রিদমের অগ্নিদৃষ্টি দেখে আবার মাথা নিচু করে। রিদম সে সব দেখে বলল, ওড়নাটা আবার মুখে দিয়ে দে। ইরাম বাধ্য মেয়ের মতো তাই করল। রিদম বলল, চল তোকে কিছু কিনে দেই। বললাম তো কিছু লাগবে না, আমি দিব। তোর সমস্যা? ইরাম আর কথা বাড়াল না। রিদম ইরামকে নিয়ে একটা বোরকার দোকানের সামনে নিয়ে বলল, বোরকা কিনে দেই, এরপর থেকে বোরকা পরবি। কিন্তু আমি বোরকা পরায় তেমন কমফোর্টেবল না। তাহলে কি কিনবি? তুই জানিস চুড়ি পরিস। না, পরিসটা কি? তোর মাথা। অনেক খোঁজার পর রিদম ইরামের জন্য একটা ব্যাগ ও একটা শাড়ি কিনে দিল। বলল, ভার্সিটির প্রোগ্রামে এই শাড়িটা পরে আসিস। আচ্ছা। রাস্তায় আর দুজনের কথা হলো না। রিদম ইরামকে ওর বাড়ি পর্যন্ত দিয়ে গেল। বাড়িতে আসার জন্য জোর করাই বলল পরে অন্য একদিন আসবে। সন্ধ্যা হয়েছে অনেকক্ষণ। সবাই মিলে সোফায় বসে আছে। ইরাম তার মাকে শাড়িটা দিয়ে বলল, আজ বেতন পেয়েছি তাই তোমার জন্য কিনলাম। খুব জরুরি ছিল কি? নিজের জন্য তো কিছু কিনতে পারতি। ইরাম একটা শাড়ি ও ব্যাগ দেখিয়ে বলল, হৃদ কিনে দিয়েছে। বারণ করেছি তাও। বাসায় পৌঁছে দিয়ে চলে গেছে। সে কি বাসায় আসতে বলতি? বলল কি কাজ আছে তাই আর আসেনি। ওহ, শুনলাম তুই নাকি অনেক রাত করে বাড়ি ফিরিস। এটা কি ঠিক? ইমনের এমন কথায় ইরাম তার দিকে তাকাল। বলল, কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আমি কারো কাছে জানতে চাইনি। মা, তোমার মেয়ে কিন্তু অনেক বেয়াদব হয়ে গেছে। মাকে কেন বলছিস? আমার সাথে কথা বল। রাত বিরেতে শখের জন্য বাইরে থাকি না। নিজেরা তো নিজেদের ব্যবস্থা করে নিয়েছিস। আমরাও মানুষ, খাওয়া পড়া আমাদেরও আছে। ঘরে বসে থাকলে কেউ খেতে দিবে না। ড্যাশ ডট 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 ডট। মা, তোমার ছেলেকে বলে দেও যেন আমাকে নিয়ে কোনো কথা না বলে। আর কেন এসেছে ওরা? কিছু বাকি আছে নাকি বাবার জমিজমা নিতে? মা, তোমার মেয়েকে বারণ করো, নয়তো ওর গায়ে হাত তুলতেও দ্বিধা করব না। এক্সকিউজ মি, সেই অধিকার বাবা যেদিন মারা গেছে আপনি সেদিন হারিয়েছেন। বড় ভাইয়ের দায়িত্ব পালন করতে হবে না? 5 বছর কোথায় ছিল সেই দায়িত্ব? খুব তো বউ বাচ্চা নিয়ে সুখেই ছিলেন। এসেছেন কেন? মেহের এসে ইরামকে জড়িয়ে ধরে। কিছুক্ষণের জন্য চমকে যায়। ইরামকে ছেড়ে ওর দিকে কান্না কান্না মুখ করে তাকিয়ে বলল, তোমরা ঝগড়া করছো কেন? আমার খুব ভয় করে। ইরাম চোখ বন্ধ করে শ্বাস ছেড়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে। এরপর মেহেরের কাছে বসে বলে, সরি, আর করব না। বলে কান ধরে। আবার বলে, খেয়েছ সন্ধ্যায়? আচ্ছা, আমি একটু রেস্ট নিয়ে আসছি। ইরাম চুপচাপ নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ইমা সেই দিকে তাকিয়ে আমার ইমনের দিকে তাকায়। ইমন গম্ভীর মুখে নিচ দিকে তাকিয়ে আছে। নিস্তব্ধতায় ছেয়ে গেছে সারা বাড়িঘর। সবাই রাতের নাস্তা করে সোফায় বসে আছে। মেহেরকে ঘুম পাড়িয়েছে অনেকক্ষণ। ইমা বেগমও ঘরে গিয়ে ঘুমিয়ে গেছেন। বৃদ্ধ মানুষ আর কতক্ষণ রাত জাগতে পারেন। ড্রয়িং রুমে ইরাম, ইমন ও তার স্ত্রী খুশি বসে আছে। তিনজনই চুপচাপ বসে আছে। নিস্তব্ধতা ভেঙে ইমন বলল, আমি এখানেই থাকতে চাই। শেষবারের মতো ক্ষমা করা যায় না আমাকে? আমি ক্ষমা করার কে? মায়ের সাথে কথা বল গিয়ে। মা ক্ষমা করে দিয়েছে। তাহলে তো হলোই। থাকবি। তোর আর রাত করে টিউশনি করাতে হবে না। আমি যতটুকু রোজগার করি তাতে সবারটা, তোর পড়াশোনার খরচ চালাতে পারব। আমার পড়াশোনায় তেমন খরচ নেই।
যেহেতু রেজাল্ট ভালো করি তো সেখান থেকে অনেকটা টাকায় ছাড় দেয়া হয়েছে আমাকে। তাহলে এতগুলো টিউশনি করানোর কি দরকার তোর? দুটো করলে তো এমনিই তোরা দুজন চলে যেতি। আমার টাকা প্রয়োজন, অনেক টাকা। কেন, কি করবি টাকা দিয়ে? মায়ের চিকিৎসা। মানে, মায়ের কি হয়েছে? বাবা মারা যাবার পর মা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। আমি চেষ্টা করেছি তাকে ভালো রাখার, যতটুকু পেরেছি রেখেছি, কিন্তু মায়ের মানসিক চাপটা ক্যান্সারে পরিণত হয়েছে। ডাক্তার কি বলেছে? বলেছে যত দ্রুত সম্ভব অপারেশন করানো জরুরি, নয়তো এটা আরও খারাপ পর্যায়ে চলে যাবে। কত টাকা লাগবে? 3 লাখ। আর যাবতীয় ঔষধ তো আছেই। এত টাকা কোথায় পাবি, তাও আবার এই অল্প সময়ে? বাবা আমার বিয়ের জন্য 2 থেকে 2.5 লাখের মতো জমিয়েছে, সেটা আছে। আর বাকি টাকা আমি চেষ্টা করছি জোগাড় করার। আমাকে বলিসনি কেন? ঘর সংসার সব ছেড়ে তো চলেই গেছিস। আমার কথা না হয় বাদ দিলাম, মায়ের কথা তো ভাবতি। যেহেতু মাকে রেখে চলে যেতে পেরেছিস, তো আমি মনে করি না যে এই কথাটা তোকে বলার প্রয়োজন আছে। সরি, রাত হয়েছে, ঘুমাতে যা। আমি জোগাড় করছি টাকা, তোর আর টিউশনি করাতে হবে না। আর বেশি জরুরি হলে দিনের বেলা যে 2টা আছে ওই 2টা কর। রাতে বাহিরে থাকতে হবে না। রাস্তাঘাটের পরিস্থিতি ভালো না, তাও তুই মেয়ে মানুষ, বুঝতে পারছিস আমি কি বলছি? বুঝলাম, কিন্তু 2 দিন পর আবার অতিষ্ঠ হয়ে যে তুই আবার চলে যাবি না তার কি গ্যারান্টি আছে? যাব না কখনো, বললাম তো। কিভাবে বললে বিশ্বাস করবি? জানি না। রাত হয়েছে, ঘুমাতে যা। তুই ঘুমাবি না? রান্না করে ঘুমাবো। এর মাঝে খুশি বলে উঠল, এখন থেকে আমিই রান্না করব। তুমি পড়ায় মনোযোগ দাও। ইরাম আর কথা বাড়ায়নি, দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ চলে গেল নিজের রুমে। ড্যাশ 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 ড্যাশ। ভার্সিটির অনুষ্ঠানে সকলে উপস্থিত। আজ ইরাম রিদমের দেওয়া শাড়ি পরেছে। রাস্তায় দাঁড়িয়ে আছে, শাড়ি পরার কারণে ঠিকমতো হাঁটতে পারছে না। এর মধ্যে রাস্তা পার হওয়া হচ্ছে আরেক ঝামেলা। যেখানে ভার্সিটি যেতে 20 মিনিট সময় লাগে সেখানে আজ সে 1 ঘন্টা আগে বের হয়েছে। রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, শাড়ি নিয়ে কিভাবে রাস্তা পার হবে সেটাই ভাবছে। এর মধ্যে পাশ থেকে একজন পুরুষ কণ্ঠে বলে উঠল, শাড়ি পরে যেহেতু হাঁটতে কষ্ট হয় আর রাস্তা পার হতে সমস্যা হয়, একটা কল দিলে কি খুব সমস্যা হতো? পরিচিত কণ্ঠ শুনে ইরাম ভ্রু কুঁচকে পাশে থাকা লোকটার দিকে তাকালো। তাকাতেই একটু অবাক হয়ে বলে, হৃদ তুই এখানে কি করছিস? রিদম ইরামের কথায় পাওয়া না দিয়ে ইরামকে দেখে বুকের বাপাশে হাত দিয়ে পড়ে যাওয়ার ভান করে বলল, মাশা আল্লাহ। ইরাম অবাক হয়ে রিদমকে ধরে বলল, কিরে কি হলো তোর, ঠিক আছিস? রিদম এবার নিজেকে সামলে মাথা চুলকাতে চুলকাতে বলল, তোকে শাড়ি কিনে দেয়া ও শাড়ি পরতে বলায় আমার অনেক ভুল হয়েছে। ইরাম এবার রাগ নিয়ে চোখ ছোট ছোট করে বলল, কেন, খারাপ লাগছে? না না, অনেক সুন্দর লাগছে। তাহলে? রিদম এবার বিড় করে বলল, আজ ভার্সিটিতে গেলে সবাই প্রোগ্রাম রেখে তোকে দেখবে তাই। বিড় করে কি বলছিস? জোরে বল। কিছু না। আচ্ছা কষ্ট করে শাড়ি পাল্টে সেলোয়ার কামিজ পরবি প্লিজ। ইরাম এবার দাঁতে দাঁত লাগিয়ে রাগ দেখিয়ে বলল, আমি কি পরতে চেয়েছিলাম নাকি? তুই তো বলেছিস, এখন আবার পাল্টাতে বলেছিস। জানিস কত কষ্ট করে পড়েছি। অন্য কিছু বললে তো করিস না, আজ কেন করলি? পড়লি। কষ্ট করে কিনে দিয়েছিস, রাগ করবি তাই পড়েছি। এখন কি পাল্টে কামিজ বা অন্য জামা পরা যায় না? না যায় না, যখন শাড়ি পরেছি তখন শাড়ি পরেই যাব। তোর কি সমস্যা? রিদম এবার মনে মনে বলল, তোকে কি করে বোঝাই আমি ছাড়া তোকে আর কেউ এত সুন্দরভাবে দেখুক তা আমি চাই না। কেউ কেড়ে নিলে। কিরে কথা বলছিস না কেন? ইরামের কথায় রিদম ওর দিকে তাকিয়ে বলল, এবার আমার কথা রাখো প্লিজ। শাড়ি পরে যাওয়া লাগবে না। দেখতে বেশি খারাপ লাগছে। হয়েছে কি তোর, বল না বেশি খারাপ লাগছে? না রে দোস্ত, একদম পরি লাগছে। সবাই দেখবি তোর দিকেই তাকিয়ে থাকবে। সত্যি? আচ্ছা তুই ভার্সিটি যা, আমি চেঞ্জ করে আসছি। চল একসাথেই যাব। ইরাম ও রিদম দুজন চুপচাপ হাঁটতে থাকে। রিদম মুচকি মুচকি হাসছে আর মনে মনে বলছে, শালার তুই বোধহয় একমায় মেয়ে যে প্রশংসা শুনে নিজের সৌন্দর্য ঢাকতে চায় আর সবার সামনে পেতনি সেজে বেড়ায়। জানতাম প্রশংসা শুনে তুই চেঞ্জ করবি। বিড় করে রিদম নিজেই দাঁত কেলিয়ে হাসতে থাকে। ইরাম রিদমকে খেয়াল করে বলে, তোর কি হয়েছে বলতো?
একা একা হাসছিস কেন? প্রেমে টেমে পড়লি নাকি? রিদম ভ্যাবাচেকা খেয়ে বলে, না, আমি আবার প্রেম? কোন মেয়ে পছন্দ করবে আমায়? ডঙের শেষ নাই। সব মেয়েই তো তোকে পছন্দ করে। তারা করে টাকার জন্য। কিন্তু আমি তো ওইরকম মেয়ে চাই না। তাহলে কি রকম চান শুনি? তোর মতো সাদামাটা ভালো লক্ষ্মী একটা মেয়ে। আমি ভালো কে বলল তোকে? আমি বলেছি। ইরাম ভ্রু কুচকে রিদমের দিকে একনজর তাকিয়ে ঘরে ঢুকে গেল। কিছুক্ষণের মধ্যেই শাড়ি পাল্টে বেগুনি রঙের একটা গোল জামা পরে বের হল। চোখে গাঢ় কাজল ও কপালে একটা ছোট টিপেই তার সাজ। রিদম সেই দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। পলক পড়ছে না এক সেকেন্ডের জন্য। ইরাম ওর চোখের সামনে হাত দিয়ে তুড়ি বাজিয়ে বলল, কি হয়েছে? রিদম চোখ সরিয়ে এদিকে সেদিকে তাকিয়ে মাথা চুলকে বলল, কিছু না, চল। তোর বাসার সবাই কোথায় দেখছি না যে। ঘুমাচ্ছে। দরজা, আমার কাছে এক্সট্রা চাবি আছে। চল এখন। ওকে ম্যাম। ম্যাম, কাজলি রানী? ইরাম এবার হেসে দিল। বলল, আচ্ছা তুই এই নামটা কোথায় পেয়েছিস বলতো? কাজলি রানী। আর ডাকিসি বা কেন? কেন তোর ভালো লাগে না? লাগে, এমনি জিজ্ঞেস করলাম। তোকে কাজল পরলে খুব সুন্দর লাগে। যে কেউ তোর চোখের প্রেমে পড়ে যাবে আর। তাই বলি। ও এই ব্যাপার। কাজল থেকে কাজলি রানী? কিছু একটা ভেবে রিদম আবার বলল, তোকে আগেই বলে দেই, কাজল দিলে সুন্দর লাগে বলেছি বলে আবার কাজল দেয়া বন্ধ করবি না বলে দিলাম। তাহলে খবর আছে। আমি কাজল দেয়া ছাড়লে তোর কি শুনি? অনেক কিছু। এই অনেক কিছু মানে কি? হ্যাঁ, ভার্সিটি যাবি না? লেট হয়ে যাবে তো চল। সামনেই আমার গাড়ি আছে। আমার গাড়িতে ভালো লাগে না, অস্বস্তি হয়। আচ্ছা তাহলে রিকশায় চল। ওকে। ভার্সিটির ফাংশন শুরু হয়েছে অনেকক্ষণ। 20 মিনিটের রাস্তা জ্যামের কারণে প্রায় 1 ঘন্টা লাগলো পৌঁছাতে। এদিকে ইরিশা, মাহাদি, রীতা ও মিহাজ ওদের জন্য অপেক্ষা করতে করতে শেষ। রিকশা দিয়ে ওদের দুজনকে নামতে দেখে ইরিশা বলল, এখন আসার সময় হলো তোদের। সেই কখন থেকে দাঁড়িয়ে আছি। ইরাম ওদের দিকে তাকিয়ে বলল, সে কি তোরা প্রেম করা রেখে আমাদের জন্য দাঁড়িয়ে আছিস? এও সম্ভব? দেখ, একদম ফাজলামো করবি না। এমন ভাবে বলছিস যেন তোদের সাথে আড্ডা রেখে আমরা প্রেমী করি। না, তাও বললাম আর কি। রীতা ইরামের কাছে এগিয়ে এসে বলল, ইরু তুই তো দেরি করার মেয়ে না, তাহলে এত দেরি হলো কেন? ইরাম এবার মুখ ফুলিয়ে একবার রিদমের তাকিয়ে আবার ওদের দিকে ফিরে বলল, এই যে মিস্টারকে দেখছেন, গতকাল আমাকে শাড়ি কিনে দিয়ে বলেছিল আজ পরতে। সবাই মিলে একসাথে বলে উঠল, তাই নাকি? তাই আমি সেই সকাল বেলা উঠে শাড়ি পরা শুরু করেছি। মাও ঘুমিয়েছিল তাই ডাকিনি। কমপক্ষে 2 ঘন্টা লেগেছে শাড়ি পরতে। এরপর শাড়ি পরে হাঁটতে পারবো না তাই 1 ঘন্টা আগে বের হয়েছি বাসা থেকে। এরপর কি হলো কে জানে, রাস্তায় আমাকে দেখে বলল শাড়ি পাল্টে জামা পরতে। তোরাই বল কেমন লাগে? মাহাদি অবাক হয়ে বলল, সে কি রিদ, তুই ওকে শাড়ি চেঞ্জ করতে বলেছিস কেন? দেখ রীতা, এরিশা ওরাও শাড়ি পরেছে। এমনিতেও ইরুকে দিয়ে শাড়ি পরানো যায় না। আজ পরল তাও আবার চেঞ্জ করতে বললি কেন? রিদম বিড়বিড় করে বলল, আমার জিনিসে অন্য কেউ নজর দিবে সেটা কিভাবে সহ্য করব? মিহাজ বলল, কিরে কথা বলছিস না কেন? রিদম মাথা চুলকে মুচকি হাসি দিয়ে বলল, এমনি, ওর হাঁটতে কষ্ট হবে তাই বারণ করেছি। এখন চল ভিতরে। কেউ আর কথা বাড়ালো না। সবাই মিলে ভিতরে ঢুকে গেল। ইরাম, এরিশা ও রীতা 3 জন মিলে সামনে এগিয়ে গেল। পিছনে মিহাজ, মাহাদি ও রিদম হাঁটছে আর কথা বলছে। মাহাদি বলল, রিদ, ইরুকে কি শাড়ি পরায় বেশি খারাপ লাগছিল যে পাল্টাতে বললি? বলেছি একবারও। তাহলে পাল্টাতে বললি কেন? শোন, ভালো যখন বেসেছিস তাহলে তার খারাপ ভালো সব নিয়েই ভালোবাসবি। খারাপটা অ্যাকসেপ্ট করতে না পারলে সেই ভালোবাসার কোনো মানেই হয় না। একটু বেশিই জ্ঞান দিচ্ছিস না তুই। আমি কি একবারও বলেছি যে আমি ওর খারাপটা অ্যাকসেপ্ট করব না বা করিনি? মিহাজ বলল, তাহলে শাড়ি পাল্টাতে বলেছিস কেন? শাড়ি পরায় ওকে পরীর মতো লাগছিল রে। কেউ নজর দিলে তখন? আমি ছাড়া অন্য কেউ ওকে এত সুন্দর রূপে দেখতে তা তো মানব না। ও এই ব্যাপার। জি। ওকে বলবি কবে? বললে তো আজই বলা যায়। কিন্তু ও কি অ্যাকসেপ্ট করবে? যদি বন্ধুত্বটাও নষ্ট করে দেয় তখন? তাই বলে কি লুকিয়েই ভালোবেসে যাবি? লুকোচুরি আর কতদিন? তো আজই বলি, অনুষ্ঠান শেষে ঘুরতে যাব না হয়।
তখন বলবো কেমন? ওকে, বলে ওরা ইরামদের কাছে চলে এলো। কিছুক্ষণ চেয়ারে বসে সবাই মিলে আড্ডা দেয়া শুরু করল। এরই মাঝে কিছু সিনিয়ররা সামনে থেকে গেলে উপস্থিত সবাই মিলে উঠে দাঁড়িয়ে সালাম দিল। কিছুদূর গিয়ে আবার থেমে ওদের কাছে আসলো। ইরামের দিকে তাকিয়ে একজন বলল, ভাল লাগছে তোমারে? অনুষ্ঠান শেষে দেখা কইরো তো। দুঃখিত ভাইয়া, ভালো লাগা ভালোবাসা একান্তই সবার নিজেদের ব্যাপার। আপনি সিনিয়র তাই সম্মান দিয়েছি। এটা কেমন ধরনের আচরণ? সাহস আছে বলতে হবে। সম্মান যখন করই তখন দেখা কইরো। একদিন একটু রাত কাটাবো, তারপর না হয় চলে যেও। কথাটা শুনে ইরামের মাথায় রাগ উঠে গেল। পরমুহূর্তেই ছেলেটার গালে একটা চর বসিয়ে বলল, ভার্সিটির সিনিয়র বলে যা খুশি তাই করতে পারেন না আপনি। আর আমিও কোনো পণ্য নই বা কোনো বস্তু নই যে ব্যবহার করে ফেলে দিবেন। ছেলেটা নিজের গালে হাত রেখে ডলতে ডলতে মুখে হাসি রেখে বলল, কাজটা ঠিক করলা না, এর পরিণাম ভালো হবে না। আমিও দেখব কি হয়। ছেলেগুলো চলে গেল। ইরামও রাগ দেখিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। মিহাজ ইরামের দিকে তাকিয়ে বলল, থাপ্পড়টা না মারলেও পারতি। কি এমন বলছে তোরে? এরা তো এমনই, না জানি কি হয়। ইরাম কিছু বলার আগেই রিদম বলে উঠল, যা করেছে ঠিক করেছে। তোর বোনকে এভাবে কেউ বললে চুপচাপ বসে থাকতি? আমি তা বলছি না, কিন্তু ওরা ছেলেগুলো ভালো না। আর যারে থাপ্পড় মারছে সে তো এলাকার এমপির ছেলে। কিছু না করলেই হয়। ইরু সাবধানে থাকিস। ইরাম মাটির দিকে তাকিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। রাগটা কন্ট্রোল করা ওর কাছে খুবই কষ্টজনক। রাগ উঠলে যেমন মাথা ঠিক থাকে না, যা খুশি তাই করে, তেমনি রাগ কমলে সেই ব্যাপার নিয়ে আফসোসও করে। রিদম ইরামকে একটা পানির বোতল এগিয়ে দিয়ে বলল, নে মুখে একটু পানি দে, মাথা ঠান্ডা কর। ইরাম চুপচাপ পানির বোতলটা নিয়ে তাই করল।